আসসালামু আলাইকুম। স্বাগতম। স্বাগতম সবাইকে। স্বাগতম এই সময় দর্শন ইউটিউব চ্যানেলে। আমার নাম ফজলে ইলাহি। আমার সাথে আছেন ডক্টর সৈয়দ মেহেদী হাসান। ডক্টর সৈয়দ মেহেদী হাসান বর্তমানে কর্মরত আছেন ইউনিভার্সিটি অফ রেগেন্সবুর্গ, জার্মানিতে একজন পার্টিকেল ফিজিক্স রিসার্চার হিসেবে। আমরা ভাইয়ার সাথে আলাপ করব ভাইয়ার একটা লেখা নিয়ে, যেটা ভাইয়া তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন 31শে আগস্ট 2020 সালে। দ্যাট ওয়াজ মেবি ইন দ্য করোনা টাইম। এই আলোচনার শিরোনাম পূর্ণতা। পূর্ণতা শীর্ষক এই আলোচনার সূত্রধার হিসেবে আমাদের সাথে আছেন ভাইয়া। ভাইয়া তার লেখাটা নিয়ে বলবেন, কিন্তু আমি তার আগে একটা কথা বলতে চাই। যেহেতু শিরোনাম পূর্ণতা, তো পূর্ণতা নামে একটা গানও আছে ওয়ারফেজের। তবে আমি একটা ছোট্ট একটা জাস্ট একটা লাইন দিয়ে শুরু করতে চাই, যেটা আসলে এই পোস্টের কমেন্ট বক্সে ভাইয়ার একজন ঘনিষ্ঠ একজন কেউ লিখেছিলেন। আমি সেটা একটু জাস্ট একটু পড়ে শোনাতে চাই আমাদের অডিয়েন্সকে, বিকজ দ্যাট ইজ রিয়েলি টু মাচ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমি এটাকে অনেক বেশি ফিল করেছি, সামহাও ফিল করেছি কমেন্টটাকে। এই জন্য আমি জাস্ট ওটা একটু পড়ে শোনাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে, পুকুরের ওই পার সৈয়দ বাড়ি, ওইখানে আজান দিতেছে কেউ। খায় গো বাড়ির পোলা সেই আজান, এই পারে বইয়া শুনতেছে। সন্ধ্যা হয় হয় পুকুরের পানির উপর ছোপ ছোপ আন্ধার। এর জবাবে এর জবাবে মেহেদী হাসান ভাইয়া লিখেছেন, এমন ক্ষণে যেন ওই পার এই পার, ওই পারের পর্দা উঠে যায় বাহে। নামাজে দাঁড়ায়া সরাসরি মোলাকাত হয়। আহা, অমৃত সুধা। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। চলছে। স্টার্ট। আপনি শুরু করেন। আচ্ছা। তো উম, হ্যাঁ, মানে বেসিক্যালি পূর্ণতা নিয়ে আমি কি এই লেখাটা লিখছিলাম। সো তো এখানে বেসিক্যালি যে পূর্ণতা বলতে আমি আসলে বোঝাচ্ছি হচ্ছে যে ফুলফিলমেন্ট, মানে নিজের ভিতরে যে আমরা যে পূর্ণতার একটা সেন্স থাকে না আমাদের, যে আমি একটা কিছু নিয়ে একটা ফুলফিল হইলাম, ওই ফুলফিলমেন্টের যে অনুভূতিটা, এটা এইটার এই সেন্সটা ধরেই আমরা আগাবো। এই লেখাটাতে যেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি সেই জায়গাটাতে। তো সেখান থেকে কিছু বাক্যে চলে আসে এবং ইভেনচুয়ালি জিনিসটা একটা এক্সিস্টেন্সিয়াল প্রশ্নে যখন রূপ নেয়, তখন ব্যাপারটা থেকে আরো গূঢ় কিছু জিনিসপত্র আমি সেখান থেকে বের করে আনার চেষ্টা করব। তো ফার্স্টে আমি একটা কোশ্চেন দিয়ে শুরু করি। তো কোশ্চেনটা হচ্ছে যে, মানুষ যা যা করে, মানে এই যে আমি আপনি যা যা করি, যা 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 কিছু করতেছি, এটা কেন করতেছি, মানে কি জন্য করতেছি? তো এইটার অনেক রকমের, কিন্তু এটা কিন্তু অনেক ধরনের উত্তর হইতে পারে। এখন মানে নির্ভর করতেছে যে যে প্রশ্ন, মানে প্রশ্ন কে করতেছে এটার উপরে, প্রশ্নকর্তাটা কে। আহ এখন মনে করি কাজটা একজন ব্যক্তি করলো যার নাম রহিম। তো রহিম হচ্ছে যে একটা কাজ করলো। আহ, তো জি, এখন দ্বিতীয় কোনো ব্যক্তি যদি করিম জি, আরেকটা ব্যক্তিকে, তৃতীয় কোনো ব্যক্তিকে প্রশ্ন করে, মানে ধরে যে সগীর, ধরেন করিম সগীরকে প্রশ্ন করতেছে যে রহিম আহ, যা করে তা কেন করে। জি, ধরেন করিম সগীরকে প্রশ্ন করলো যে রহিম যা করে তা কেন করে। তাহলে এইটার উত্তর যখন সগীর দিবে, তখন উত্তরের মূলে থাকবে হচ্ছে কি, ব্যক্তিটাকে বিশ্লেষণ করা, মানে আহ, রহিম কেমন, মানে সে, তার বৈশিষ্ট্যটা নিয়ে অ্যানালাইসিস। এটা হবে হচ্ছে ওই উত্তরের মেইন প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ ইনভেস্টিগেশন অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ যে কাজটা করতেছে সে কেমন, এইটাই হবে তখন উত্তরের মেইন প্রতিপাদ্য বিষয়। সো কাজটা করলো ধরেন রহিম। এখন করিম জিজ্ঞেস করতেছে সগীরকে যে রহিম এই কাজটা কেন করলো। তখন সগীর ওই কনটেক্সটে, তখন সগীর বেসিক্যালি উত্তরটা দিবে হচ্ছে যে কনটেক্সটে, সেটা হচ্ছে যে রহিম কেমন মানুষ, সাবজেক্ট যে কাজটা করলো সেই সাবজেক্টিভ অ্যানালাইসিসটা সে তখন করার চেষ্টা করবে। সাবজেক্টিভ অ্যানালিসিস। হ্যাঁ। সো বেসিক্যালি তখন প্রশ্নের উত্তরটা হবে কিছুটা সাইকোলজিক্যাল কিংবা সাইকো অ্যানালিটিক্যাল, এই দিকগুলা বেশি প্রাধান্য পাবে এই উত্তরটাতে। আম, তো সেই জায়গাটা থেকে যদি আমরা দেখি, তাহলে একটা সম্ভাব্য যে উত্তর হইতে পারে সেটা হচ্ছে যে মানুষ যা করে সেটা সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে করে। হুম। সাবজেক্টিভ অ্যানালিসিস, সম্ভবত আপনি এই টার্মটা ইউজ করেছেন।
হ্যাঁ, আর হ্যাঁ, এটা নিয়ে কি আপনি এখনই বলবেন, নাকি যদি জিনিসটা সম্পর্কে একটু জাস্ট বলতেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, সাবজেক্টিভ অ্যানালিসিস জিনিসটা আসলে কি? হ্যাঁ। মানে ধরেন কেউ একটা কাজ করল, রহিম, এখানে আমি বুঝাতে চাচ্ছি যে ধরেন মনে মনে করেন আপনি একটা কাজ করলেন। এখন আমি আপনাকে সরাসরি প্রশ্ন না করে যে আপনি এই কাজটা কেন করলেন, আপনাকে যদি প্রশ্ন না করে আমি আরেকজনকে প্রশ্ন করি যে আচ্ছা, ফজলে ইলাহি কাজটা কেন করলো, তখন যে আরেকজনকে যাকে প্রশ্ন করলাম সে যখন আমাকে উত্তর দিবে, সে কিন্তু প্রশ্নটা শুনে সে যেই দিকে প্রাধান্য দিবে অ্যান্সার দেয়ার, সেটা হচ্ছে যে কাজটার দিকে মনোযোগ না দিয়ে সে বরঞ্চ ফজলে এলাহির দিকে মনোযোগ দিবে, যে ফজলে এলাহি কেমন মানুষ, তার বৈশিষ্ট্য কি, সে একটা জিনিস করলে কেন করতে পারে, সেইটার দিকে সে, সাবজেক্টিভ অ্যানালাইসিসের দিকে সে বেশি যাবে। অর্থাৎ যে কাজটা করতেছে সেইটার দিকে, সেই সাবজেক্টের প্রতি বেশি মনোযোগটা প্রাধান্য পাবে। এই কারণে তার উত্তরটা, ওই যে যে তৃতীয় ব্যক্তিকে আমি যে কোশ্চেন করলাম, তার উত্তরটা হবে ফজদে এলাহির সাইকোলজিক্যাল বা সাইকো অ্যানালিটিক্যাল অ্যানালাইসিসের দিকে ওইটা প্রাধান্য পাবে। ওকে, জি। তো আহ, একটা সম্ভাব্য সেখান থেকে উত্তর চলে আসতে পারে যে ফজলে এলাহি যা করছে সেটা সে করছে তার সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে। মানুষ যা করে সেটা তার সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে করে। তো আচ্ছা, এটা সাইকোলজিক্যাল জায়গা থেকে কিন্তু অ্যান্সারটা আসতেছে। সেটা চাকরি হোক, লেখাপড়া হোক, গান হোক, প্রেম হোক, যাই হোক না কেন, সেটা সে করে তার সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে। তাহলে আমাদের প্রত্যেকটা কাজই কি একটা সার্ভাইভাল ইনস্টিংক্টের রিজন হিসেবে, অথবা সার্ভাইভাল ইনস্টিংক্টের একটা কারণ হিসেবেই কি আমরা প্রত্যেকটা কাজ এই কারণেই করে থাকি? এটা হচ্ছে যে বললাম যে প্রশ্নটা তো হচ্ছে যে আপনার, ধরেন যে প্রশ্নটা কে করতেছে কাকে, এটার উপর ডিপেন্ড করতেছে। যেমন আপনি যদি কাজটা করে থাকেন এবং আপনি কেন করছেন এই কোশ্চেনটা যদি আমাকে আরেকজন যদি আমি যদি থার্ড পার্সনকে জিজ্ঞেস করি, বা আপনি কেন কাজটা করছেন এইটার ব্যাপারে যদি আমি অন্য আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করি যে আচ্ছা ফজ দিলে এই কাজটা কেন করছে, তখন সেই ব্যক্তিটা আমাকে কি অ্যান্সার দিবে, সেই ব্যক্তিটা কিন্তু তখন আহ আপনার সাইকোলজিক্যাল প্রোফাইল বিবেচনা করে সে অ্যানালাইসিস করে সেটা, সে যে অ্যান্সারের দিকে সে ধাবিত হবে, সেটা হচ্ছে যে আপনি একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে যাই করতেছেন সেটার মূলে আছে সার্ভাইভাল ইনস্টিংক্ট। সো আমি যা নর্মালি করছি ওই তার মূলেই আছে সার্ভাইভাল ইনস্টিংক্ট। সার্ভাইভাল ইনস্টিংক্ট, আপনি খাচ্ছেন সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে, আপনি আপনি প্রেম করছেন ইভেন সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে, আপনি চাকরি করছেন সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে, আপনি যাই করেন না কেন সবই সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে আপনি করতেছেন। এইটাই বেসিক্যালি কিন্তু আপনার সম্পর্কে যখন একজন বলবে, এটাই আমাকে কিন্তু সে এই এই সিদ্ধান্তেই ইভেনচুয়ালি উপস্থিত হবে। আচ্ছা, ওকে। ধরে নিলাম, জিনিসটা প্রাইমারিলি ধরে নিলাম যে একটা মানুষ যখন একটা মানুষ কোন একটা কাজ করছে, এটা কেন করছে, যখন এটা একটা মানুষ ভাবে, তখন তার রিজনিংটা অলওয়েজ সার্ভাইভাল ইনস্টিংক্ট কে ঘিরেই হয়। তবে না, কারণ হচ্ছে, মানে এটার কারণ হচ্ছে যে যেহেতু কোশ্চেনের প্যাটার্ন, যেহেতু যেহেতু আমি কোশ্চেন করতেছি আরেকজনকে আপনার ব্যাপারে, এই জন্য তার অ্যান্সারটা হবে হচ্ছে আপনার সাইকোলজিক্যাল বৈশিষ্ট্যর দিকে, মানে বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে। এবং কেউ যদি কারোর সাইকোলজিক্যাল বৈশিষ্ট্যের দিকে প্রাধান্য দিতে চায়, তার ইনস্টিংক্টের দিকে প্রাধান্য দিতে চায়, তখন যে অ্যান্সারটা ইভেনচুয়ালি বের হয়ে আসে সেটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট। আচ্ছা, ওকে, ওকে, অলরাইট। তো এখন আপনি মনে করেন যে আহ, মানে এখন আমি মনে করেন আপনাকে প্রশ্ন করতেছি, এখন আমি তৃতীয় ব্যক্তিকে কোশ্চেন করতেছি না, আমি ধরেন এখন আপনাকে কোশ্চেন করলাম যে আপনি যা করেন তা কেন করেন। আমি যা করি তা কেন করি? ইটস এ হ্যাঁ। গুড কোয়েশ্চেন। তো এই অবস্থায় কিন্তু উত্তরের মূলে কি থাকবে, এই অবস্থায় আপনি যখন উত্তর দিবেন তখন ওটার মূলে থাকবে কিন্তু কনটেক্সট। তখন কিন্তু আপনি কিন্তু অ্যান্সারটা তখন আপনার সাইকোলজিক্যাল প্রোফাইলের জায়গা থেকে তখন বিবেচনা করবেন না, তখন আপনি আসলে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন কনটেক্সটের অনুযায়ী। অর্থাৎ আপনি তখন চেষ্টা করবেন আমাকে বোঝানোর যে পৃথিবী কিভাবে কাজ করে, এইটা আপনি তখন বোঝানোর চেষ্টা করবেন, এবং সেই আলোকে মানে আপনার কাজের অর্থটা কি এইটা বোঝানোর চেষ্টা করবেন। একটা অর্থাৎ ন্যারেটিভ কি দাঁড় করাবো, এটা কি বলা যায়? আপনি একটা ন্যারেটিভ দাঁড় করাবেন এবং আপনার কাজের অর্থটা কি, সেটা পৃথিবী কিভাবে কাজ করে এইটার রেসপেক্টে আপনি দেখানোর চেষ্টা করবেন যে পৃথিবী যেহেতু এভাবে কাজ করে, জি। এই জন্য আমি যেটা করতেছি এইটা ওই জায়গার থেকে চিন্তা করলে এই কারণে করতেছি, মানে অনেকটা মনে করেন আহ সোজা হিসেবে আমি একটা ন্যারেটিভ দাঁড় তো করাচ্ছি, অবশ্যই একটা ন্যারেটিভ একটা দাঁড় দাঁড়া করাচ্ছি। করাবেন, হ্যাঁ, দাঁড়া করাবেন। যেমন আপনি যদি মনে করে থাকেন যে পৃথিবী হচ্ছে ক্ষমতা দিয়ে চলে, জি।
আপনার কাছে যদি মনে হয় যে সমস্ত পৃথিবীর যা ঘটে সব ক্ষমতার কারণে ঘটে, জি জি তাহলে মানে সমস্ত কাজ কিভাবে ক্ষমতা যন্ত্রের সাথে সম্পর্কিত, সেটাই হবে কিন্তু আপনার উত্তরের মূল প্রতিপাদ্য। ঠিক আছে? মানে জি। আপনি এবং তখন এই চেষ্টা জিনিসটা নিয়ে করবেন। কিন্তু আমরা মোটামুটি এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা আলাপ আলোচনা করেছি আমাদের একটা হ্যাঁ। একটা একটা পডকাস্টে, যেটা আসলে শিরোনাম ছিল যে সত্য কি গুরুত্বপূর্ণ, এর স্বরূপ কি। হুম হুম। এটা নিয়ে আসলে আমরা এটা আমরা ওইখানে থেকে এটা কিন্তু বেশ ওখানে ভালো করে আলোচনা ওটা করছি, একটা আমরা একটা থট একটা পেয়েছিলাম। আলোচনা ছিল। জি 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 হ্যাঁ। হ্যাঁ। তা এখন সো সো খেয়াল করেন, আমি এখানে যে জিনিসটা আমি আসলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমি যখন একটা থার্ড পার্সনকে জিজ্ঞেস করলাম যে ফজলে ইলাহি যা করতেছে কেন করতেছে, তখন তার জি অ্যান্সারের মূল উদ্দেশ্য কিন্তু, তার অ্যান্সারটা তখন কিন্তু ফোকাস করছে হচ্ছে আপনার সাইকোলজিক্যাল প্রোফাইলের দিকে। জি এবং আপনার সাইকোলজিক্যাল প্রোফাইলকে সে যদি মুখ্য করে সে যখন অ্যান্সার খুঁজবে, তখন ইভেনচুয়ালি তার অ্যান্সার লিড করবে হচ্ছে যে ফজলে এলাহি যা করতেছে সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে করতেছে। অর্থাৎ মানুষ যা করে সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে করে, এবং তার অ্যান্সারটা ওই মুখী হয়ে যাবে, সাইকোলজিক্যাল সাইকোঅ্যানালিটিক্যাল জায়গা থেকে আসবে। আবার আমি যখন আপনাকে প্রশ্ন করব যে আচ্ছা ফজলে এলাহি আপনি কেন এই কাজটা করতেছেন, তখন জি আপনি কিন্তু জিনিসটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখবেন। তখন কিন্তু আপনি আপনার নিজের প্রোফাইলকে ইয়ে করার চেষ্টা করবেন না, সাইকোলজিক্যাল প্রোফাইলটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন না। তখন আপনি যেটা করবেন যে আমাকে বোঝানোর চেষ্টা করবেন পৃথিবী কিভাবে চলে, এবং সেইটার উপর বেস করে আপনি যা করতেছেন সেটা কেন যুক্তিযুক্ত সেটা দেখানোর চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যদি মনে করে থাকেন যে পৃথিবী চলে ক্ষমতা দিয়ে, তাহলে আপনি দেখানোর চেষ্টা করবেন আপনি যে ঘটনাটা ঘটাচ্ছেন বা আপনি যে কাজটা করতেছেন, এটা আসলে আহ ক্ষমতারই একটা রূপ হিসেবে আপনি আমার সামনে উপস্থাপন করবেন যে আমি এইখানে এই পাওয়ার প্র্যাকটিসটা করতেছি। সো সো আমি যখন আপনাকে কোশ্চেনটা করতেছি, তখন কিন্তু জি কোশ্চেনটার অ্যান্সারের যে মুখ্য জায়গাটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। জি এখন থার্ড একটা সিনারিও চিন্তা করেন, যে আপনি মনে করেন আপনাকেই প্রশ্ন করলেন যে আমি যা করি তা কেন করি। আপনি মনে করেন নিজেকে প্রশ্ন করতেছেন, আমি যা করি ইয়া, তা কেন করি। যেটা আমি এখন খুবই নর্মালি নিজেকে প্রাত্যহিক জীবনে আসলে এটা করে থাকি, ডে টু ডে লাইফে আমি কাজটা কেন করি। আচ্ছা, এটা এটা খুবই ভালো একটা অভ্যাস। এটা করলে বরঞ্চ এটা, হ্যাঁ, মানে এরকম প্রশ্ন যত বেশি নিজেকে করা যাবে, তত আসলে অনেক 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 জ্ঞানের দুয়ার খুলবে, তাই না? So, আমার মনে হয় এটা ভালো হ্যাবিট। সো এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি যা করি তা কেন করি, তখন কিন্তু অ্যান্সারের এক্সিস্টেন্সিয়াল ডাইমেনশন, ইনস্টিংক্ট। রাইট, তখন অ্যান্সারের ডাইমেনশনটা কিন্তু একটা এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন। ঠিক আছে? মানে এই প্রশ্নটা ওয়েট, যখন আপনি করতেছেন যে, হ্যাঁ, আচ্ছা, রহিম একটা কাজ করে, করিম জিজ্ঞেস করেছে সগিরকে, আমি হোপফুলি আপনাকে ইন্টারাপ্ট করছি না, আই হোপ না, আই এম নট ইন্টারাপ্টিং, ইফ আই এম ডুইং সো আই এম সরি। রহিম কোন একটা কাজ করে, করিম যখন সগিরকে সেটা জিজ্ঞেস করেছে যে সগির, রহিম এই কাজটা কেন করে, তখন সগির রহিমের একটা সাইকো অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ বিবেচনা করে করিমকে বলছে সেই কাজটা এই কারণে করে। কিন্তু আমি যখন আমার নিজের কাছে কোশ্চেন করছি যে আমি কাজটা কেন করি, তখন আমি উত্তর দিচ্ছি দ্যাটস মাই এক্সিস্টেন্সিয়াল ইনস্টিংক্ট। রাইট। কারণ হচ্ছে, মানে কোশ্চেন, মানে একই সেম কোশ্চেনেরই কিন্তু ভাবটা ডিফারেন্ট হয়ে যায়, কে আচ্ছা কাকে করতেছে এটার উপর ডিপেন্ড করে। আপনি যখন নিজেকে কোশ্চেন করতেছেন, তখন এই কোশ্চেনটা কিন্তু একটা এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন। অর্থাৎ এটার সাথে ফুলফিলমেন্টের একটা সম্পর্ক আছে, যে আমি যা করতেছি তা কেন করতেছি, এটার সাথে আসলে সরাসরি সম্পর্কিত আমার এক্সিস্টেন্স, এবং এক্সিস্টেন্সের সাথে সরাসরি সম্পর্কিত হচ্ছে যে ফুলফিলমেন্ট, মানে আমার পূর্ণতা, আমি পূর্ণতা পাচ্ছি কিনা, যা করতেছি সেটার সাথে পূর্ণতা জড়িত ডাইরেক্টলি ওটার সাথে। সো আমি কি উদ্দেশ্যহীন ভাবে জীবনযাপন করতেছি, নাকি আসলেই আমার কাজের মধ্যে কোনো অবজেক্টিভ গুরুত্ব প্রণয়ন করা যায়। অর্থাৎ পূর্ণতার সাথে যেহেতু সম্পর্কিত করে ফেলছি, এখন এখন আপনি তখন অটোমেটিক্যালি নিজেকে কোশ্চেন করবেন যে আমি কি উদ্দেশ্যহীন ভাবে জীবনযাপন করতেছি, নাকি আমার আমি যা করতেছি সেটার কোনো অবজেক্টিভ গুরুত্ব আমি দিতে পারি। তো এখন এটাকে আমরা অ্যানালাইসিস করি, আসেন। আমি এখন মনে করেন আমি এই নিজেকে নিজে প্রশ্ন যখন করতেছেন,
তখন সেটার কি ধরনের অ্যানালাইসিস হতে পারে সেটা আমরা দেখি। ওকে। সো আমি প্রথম দুইটা কোশ্চেন মানে প্রথম দুইটা কনটেক্সট আমি বাদ দিছি, যেটা জি হচ্ছে যে করিম সগীরকে প্রশ্ন করতেছে ওই বিষয়টা বাদ দিছি, এবং জি আমি বাদ দিছি হচ্ছে যে আমি যখন আপনাকে কোশ্চেন করতেছি বা করিম আপনাকে কোশ্চেন করতেছে ডাইরেক্টলি জি যে কাজটা করে ওটাও জি বাদ দিছি, কিন্তু আমি জি। শুধুমাত্র এখন ফোকাস করতেছি যে আপনি যখন নিজেকে নিজে কোশ্চেন করতেছেন, আমি আমার নিজেকে কোশ্চেন করছি যে আমি কাজটা কেন করি। রাইট, এই কাজটা কেন করতেছেন, তখন সেই কনটেক্সটে এটার যে অ্যান্সার হতে পারে সেটার অ্যানালাইসিসটা আমি এখন করব। আচ্ছা, আপনি অ্যানালিসিস বলতে কি বোঝাচ্ছেন? মানে এই কোশ্চেনটা যখন আমি আমাকে করতেছি, জি। তখন আমি এটার অ্যান্সার যখন আমি খুঁজতে চাচ্ছি, তখন আমি কিছু যৌক্তিক এবং জ্ঞানগত কিছু অ্যানালাইসিস আমি করার চেষ্টা করছি। যদিও এটা মানে এটা হচ্ছে অনেকটা হচ্ছে যে আপনি মনে করেন আপনার যা যা ইনস্ট্রুমেন্ট আছে, টুলস আছে আপনার আপনি কি এটা কোনো নলেজে। মেথোডোলজি আশ্রয় নিতে চাচ্ছেন? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে অ্যানালিসিসটা করা মানে আমি আসলে কোন মেথোডোলজির আসলে আশ্রয় নিয়ে নিজের কাছে যখন কোশ্চেনটা করেছি যে আমি এই কাজটা কেন করছি, তখন আমি হয়তোবা আমার এই অ্যান্সারটা আসলে বেশ কয়েকটা মেথোডোলজিতে দিতে পারি, একটা মেথোডোলজি, একটা মেথোডোলজি, একটা মেথোডোলজি। সেই মেথোডোলজি গুলোই কি অ্যানালিসিস? ওয়েল হ্যাঁ, মানে আপনি অ্যানালিসিস মানেই হচ্ছে কোনো একটা মেথড তৈরি করা, জি। কোনো একটা আচ্ছা। মেথড আপনি তৈরি করতেছেন, আপনি ওটাকে আপনি বানাচ্ছেন। তো অ্যানালিসিসটা আপনি আপনার যে সমস্ত টুলস আছে, অ্যানালিসিসের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার যেই টুলস গুলো আপনার সাথে অ্যাভেলেবল আছে সেগুলোকে ইউজ করে আপনার কোশ্চেনটার অ্যান্সার খোঁজার দিকে যাওয়া। ঠিক আছে, কারণ এটা খুবই জটিল কোশ্চেন যে আমি যা করি তা কেন করি, এটা 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 যেটা এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন। সুতরাং এই কোশ্চেনের আসলে সরাসরি অ্যান্সার পাওয়াটা কিন্তু সম্ভব না ওইরকম ভাবে, মানে এরকম ডাইরেক্টলি একটা অ্যান্সার পেয়ে যাবো এরকম না। এটা আপনি হচ্ছে হিন্টস পাবেন, এই হিন্টস গুলা ধরার জন্য আপনার যে সমস্ত টুল আছে ওগুলাকে ইউজ করবেন। এই তো আমি সেই জায়গা থেকে আমি বলতেছি অ্যানালাইসিস। তো এই কোশ্চেনটা আমি যখন নিজেকে নিজে করতেছি তখন আমি এটা অ্যানালাইসিস যেটা করতেছি আমি সেটা আপনাকে বলি। তো সেই অ্যানালাইসিসটা হচ্ছে এরকম যে আমি মনে করেন যে যদি বলি যে আমি যা করতেছি নিজের আরামায়েশের জন্য, যা যা করা দরকার আমি সেটাই করতেছি, কিন্তু এই জিনিসটা তো একটা খাই খাই দৌড় দৌড় একটা অবস্থা, মানে পূর্ণতার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। মানে আরামায়েশ যদি পান সেটাতে কি আপনার ফুলফিলমেন্ট আসবে? পূর্ণতা তো আসবে না। এটা তো একটা খাই খাই অবস্থা যে আমি আমার আরামায়েশের জন্য সবকিছু করতেছি, এটাতে কিন্তু ফুলফিলমেন্ট আসতেছে না। আপনি আপনি অ্যারাউজড হচ্ছেন, আপনি পেট ভরতেছে আপনার, এগুলা হচ্ছে, কিন্তু আপনার ফুলফিলমেন্ট কিন্তু আসবে না। ফুলফিলমেন্টের ফিলিংটা কিন্তু ডিফারেন্ট। সো আপনি যা ফুলফিলমেন্ট করতেছেন, তাহলে কি? হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছি যে এইটুকু তো শিওর যে এক্সিস্টেন্সিয়াল প্রশ্নকে ডিল করতে পারে শুধুমাত্র ফুলফিলমেন্ট, মানে পূর্ণতা নিজের ভিতরে একটা, মানে আমি যা করি কেন করি কাইন্ড অফ ফুলফিলমেন্টের জন্য। এখন সেই ফুলফিলমেন্ট বা পূর্ণতার যে ফিলিংটা, এটা একটা এটা এটা আসতেছে কেন? এটা আসতেছে বিকজ আপনার কোশ্চেনটা এক্সিস্টেন্সিয়াল। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আহ, আমি যা করি কেন করি সেটার উত্তর আমি আমার নিজেকে দিচ্ছি। আমি এটা করি কারণ এটা আমার এক্সিস্টেন্সিয়াল ইনস্টিংক্ট থেকে আমি কাজটা করছি। হ্যাঁ সেটা আপনি করতেছেন। এখন সেটা তাহলে আমি কেন এখানে ফুলফিলমেন্টের বিষয়টা কেন আনলাম? এখানে হ্যাঁ তো এই কোনো কারণটা ফুলফিলমেন্টের কোনো বিষয় আনা দরকার ছিল না। ওয়েল আনার দরকার ছিল। আম, এর এখানে কারণটা হচ্ছে, ফুলফিলমেন্টের বিষয় কি আনা কোনো দরকার ছিল? হ্যাঁ আমার কাছে এক্সিস্টেন্সিয়াল মনে হয় ইনস্টিংক্ট থেকেই তো আসলে কোশ্চেনটা তাহলে শেষ হয়ে যেত। না আমার মনে হয় ওখানে শেষ হতো না। আমি ফুলফিলমেন্টটা এক্সিস্টেন্সিয়াল জায়গা থেকে আনতেছি, মানে হচ্ছে কি, দেখেন আপনি যে আপনি যে এক্সিস্ট করেন, আহ, মানে এই, আচ্ছা যেমন এক্সিস্টেন্সিয়াল যখন আমরা শব্দটা ইউজ করতেছি, যখন এক্সিস্টেন্সিয়াল একটা শব্দ মাত্র, এটা দিয়ে আসলে কি বোঝায়? আপনাকে যদি আমি এক্স্যাক্টলি আপনাকে যদি পিন ডাউন করতে বলি, আচ্ছা আপনি যা করেন তা কেন করেন, আর আপনি মনে করেন বললেন আমি এক্সিস্টেন্সিয়াল কারণে করি, এটা তো অ্যান্সার হলো না। অ্যান্সার হবে হচ্ছে যে আপনি যদি, আপনাকে যদি এখন যদি পিন ডাউন করতে বলি, আচ্ছা ওকে ভালো কথা আপনি এক্সিস্টেন্সিয়াল কারণে করেন, বাট সেই এক্সিস্টেন্সিয়াল কারণটাই বা এই জিনিসটাই বা কি, এক্সিস্টেন্সিয়াল বিষয়টা কি, হোয়াট ইজ ডিপ এক্সিস্টেন্সিয়াল? ডিপ ডাইভ টু এক্সিস্টেন্সিয়াল ইনস্টিংক্ট, দেন উই গেট ফুলফিলমেন্ট। হ্যাঁ আমি ওই জায়গাটাতে বলতেছি যে এক্সিস্টেন্স, আমরা যখন যে কোনো কিছুর, ধরেন আমি একটা কথা বলি, আপনার যখন মানে কারো যখন প্রথম সন্তান হয়, কারো যখন প্রথম সন্তান হয়,
তখন একটা নতুন প্রাণের এক্সিস্টেন্স আসে, তখন ওই পিতা মাতার ভিতরে কোন ফিলিংসটা আসে? আপনি সেই ফিলিংসটাকে কিভাবে বর্ণনা করবেন? আই ডোন্ট নো, ওই বিকজ আমি ওই ওই এক্সিস্টেন্স থেকে কি ফিলিংস আসে? হাসি আসে? কান্না আসে? আমি বাবা হইনি, এই জন্য আমি বলতে পারবো না। মানে তার, আচ্ছা ঠিক আছে, রাইট, এটা একটা ভালো কথা বলছেন। ওয়েল, তাহলে যখন হবে তখন আর কি হয়তো বা বুঝবেন বা ইয়ে করবেন, বা জানতে পারবেন, বা এটার জন্য ভবিষ্যতে চেষ্টা করবেন আশা করি। তো যেটা, তো তো এটা একটা, তো এখন কথা হচ্ছে যে এ- মানে আমি যেটা বলতে চাচ্ছি দেখেন, অ্যাটলিস্ট আপনার যে হাসি আসবে এরকম তো হবে না, বা আপনার কান্না আসবে তাও তো হবে না। মানে আপনার যখন একটা নতুন এক্সিস্টেন্স দেখবেন তখন আপনার কি, মানে তখন আপনার অনুভূতিটা কি? আপনার কি হাসি আসলো? এটা কি আপনি কি হাসি আসলো, মানে আপনি কি তখন খুব রসিকতা অনুভব করবেন? তা তো হওয়ার কথা না। বা আপনি কি তখন খুব দুঃখ পাবেন? তাও তো হওয়ার কথা না। নাকি আপনার খুব, মানে নাকি আপনার মানে তখন খুব আহ বিস্মিত হবেন? এরকম কিন্তু না। আপনার ওই সময় যে অনুভূতিটা হবে এক্স্যাক্টলি, সেটা হচ্ছে আপনার ভিতরে এক ধরনের ফুলফিলমেন্ট কাজ করবে। ওই সময় যে অনুভূতিটা হয় সেটাকে আমি বলতেছি ফুলফিলমেন্ট। সো এটা একটা ফিল করার জিনিস। আহ, তো এবং এক্সিস্টেন্সের সাথে এটার যে সম্পর্ক ডাইরেক্টলি রিলেটেড, আমি এটা কিন্তু দেখাতে চাচ্ছি আপনাকে। ঠিক আছে? সো সন্তান যখন হলো, সে নতুন একটা এক্সিস্টেন্স যখন পৃথিবীতে আসলো, আপনার বাবা মা, তখন বাবা মার যে অনুভূতিটা হলো সেটা হচ্ছে ফুলফিলমেন্ট। তো এই যে ফুলফিলমেন্টের যে অনুভূতিটা, এইটা তাহলে হচ্ছে এক্সিস্টেন্সের সাথে ডাইরেক্টলি রিলেটেড কিছু একটা। অবশ্যই, এবং এই ফুলফিলমেন্টটা আসলে দরকার ছিল এক্সিস্টেন্সিয়াল ইনস্টিংক্টের জন্যই। রাইট, রাইট। এটা আসলে সো দরকার ছিল। এখন, দিস ফুলফিলমেন্ট হ্যাঁ, ওয়াজ নেসেসারি। সো মানুষ তাহলে কি খোঁজে? যা করে তাহলে তাকে সে কি জন্য করে? একটা ফুলফিলমেন্টের জন্য করে। মানে আমি, মানুষ, এক্স্যাক্টলি, মানে হচ্ছে কি, আমি কেন যা করি তা কেন করি? দের মাস্ট বি আ এক্স্যাক্টলি। সেন্স অফ ফুলফিলমেন্ট, যেটা আমি যেটা পূর্ণতা, যেটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি। জি, জি। নাহলে সবসময় আমার ভিতরে আমি যত টাকাই অর্জন করি না কেন, যাই অর্জন করি না কেন, আমার ফুলফিলমেন্ট না আসলে আমি সবসময় একটা ক্ষুধা থাকবে, আহ, একটা ক্ষুধা একটা থাকবে। ক্ষুধা থেকে যাবে সবসময়। সবসময় আমি, মানুষ আছে না যে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা হচ্ছে, বাট ফুলফিলমেন্ট নাই। সো চাহিদা, মানুষ, একটা অভাব। হ্যাঁ, একটা অভাব সে ফিল করতে থাকবে সবসময়। সো মানুষ অভাব তখনই ফিল করে না যখন হচ্ছে যে সে ফিল করে। জি, সো তার, সে যা করে, সে আসলে করে হচ্ছে একটা ফুলফিলমেন্টের জন্য। এটা এক্সিস্টেন্সিয়াল, এই জন্য আমি এক্সিস্টেন্সিয়ালের সাথে এটা রিলেট করতেছি, বুঝতে পারছেন? জি, আচ্ছা, এখন আহ বাট আমি তো আসলে অ্যান্সারটা এখন অলরেডি অনেকটা দিয়ে ফেলছি। বাট একটু ডাইগ্রেস করি, আমি একটু পিছন দিকে যাই। জি, তো জি, জি, এখন আমি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। জি, হ্যাঁ, অ্যানালাইসিসটা আমি আসলে এখন শুরু করি। জি, অ্যানালাইসিসটা হচ্ছে যে, আমি যদি এখন বলি যে আমি যা যা করতেছি সেটা আসলে আরামায়েশের জন্য করতেছি, তাহলে এই এই অবস্থাটা একটা খাই খাই দৌড় দৌড় অবস্থা, এটার সাথে ফুলফিলমেন্টের কিন্তু কোনো রিলেশন নাই। সো এটা অ্যাড্রেস করবে না। সো এই কথাটা ঠিক না যে আমি আসলে যা করি সেটা আমার আরামায়েশের জন্য করি। ইটস নট কারেক্ট। এটা কারেক্ট না, এটার সাথে ফুলফিলমেন্টের কোনো সম্পর্ক নাই। তো এখন মনে করেন যে আমি অনেক কষ্ট করে, মানে প্রচুর পড়াশোনা করে মেধার স্বাক্ষর রাখলাম, মনে করেন প্রচুর পড়াশোনা করে অনেক ডিগ্রি অর্জন করলাম, এতে আমাকে কিছু মানুষ প্রশংসা করবে, ডেফিনেটলি করবে। তো এখন আমি যদি মনে করেন একটা বানর হইতাম, হ্যাঁ, এবং আমার সঙ্গীদের মধ্যে সবচেয়ে উঁচুতে ধরেন আমি লাফ দিতে পারি, এরকম যদি বানর হইতাম, তাহলে তো আমার সঙ্গীরা ওইটা দেখে কুকু কাকা করে হাততালি দিত, তাই না? তো এইটার মধ্যেই বা পূর্ণতা অনুভব করার কি আছে? এটার মধ্যেও আসলে কোনো পূর্ণতা অনুভব করার কিছু নাই। সো আমি, আমার একাডেমিক অ্যাচিভমেন্ট বলেন বা আমার আরামায়েশ বলেন, এগুলার মধ্যে আসলে পূর্ণতাটা কিন্তু এটার মধ্যে কিন্তু নাই। সো এগুলা সো সো এগুলা করার ভিতর দিয়ে মানুষ কিন্তু পূর্ণতা অর্জন করবে না।
আমি কিন্তু পূর্ণতা অর্জন কিভাবে করা যায় এটার দিকে কিন্তু আগাইতেছি এখন। একটা জিনিস তো আপনি শিওর হয়েছেন যে মানুষ, মানে আমি আমি যা করি তা কেন করি, এটার অ্যান্সার হচ্ছে ইভেনচুয়ালি যে ঠেকতেছে, যে আমি যা করি তা এক্সিস্টেন্সিয়াল কারণে করি, এবং সেটা এবং সেটা হচ্ছে ফুলফিল হবে, বা সেটা সেটা বেসিক্যালি এক্সিস্টেন্সিয়াল কারণটাকে সার্ভ করবে, বেসিক্যালি হচ্ছে পূর্ণতা। আমি যদি আপনি 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 একটা মডেল দিয়েছেন, আমি জানি না এটা আসলে একটা মডেল বলা যায় কিনা। আমি ধরে নিলাম এটা একটা মডেল অথবা এটা একটা হাইপোথিসিস, এটা কি কি হাইপোথিসিস বলা যাবে? ওয়েল, হাইপোথিসিস মানে হচ্ছে আপনি একটা ধারণা পোষণ করেন এবং সেই ধারণাটা এক্সপেরিমেন্টালি এখনো ভেরিফাইড হয়নি। সো ওইটাকে বলে হাইপোথিসিস। জি। বাট আপনি একটা কিছু ইনস্টিংক্টের উপর বেস করে একটা ধারণা পোষণ করা, ওইটাকে বলা হয় হাইপোথিসিস। সো আচ্ছা। এটা এটা আমি মনে হয় না আমি হাইপোথিসিস দিচ্ছি। আমার মনে হয় আমি আহ, আমার যে সমস্ত টুলস আছে ওই সমস্ত টুলস দিয়ে আমি কোশ্চেনটার কে একটু পিন ডাউন করার চেষ্টা করতেছি। মানে হচ্ছে যে প্রশ্নটা ছিল কি, আমি যা করি তা কেন করি, এবং ওটাকে যখন নিজেকে নিজে আপনি এই কোশ্চেনটা করতেছেন, আপনি শিওর এটা একটা এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন, জি। এবং এক্সিস্টেন্সিয়াল যে কোনো কিছুর সাথে রিলেটেড হয় হচ্ছে ফুলফিলমেন্ট। হ্যাঁ, কিন্তু আমি যেখানে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি আহ, আপনি একটা মডেল বলেছেন ভাইয়া, সেটা আপনি বলেছেন যে হচ্ছে আমি কোনো যখন একটা কাজ করি সেই কাজটা কেন করি, সেটা আমি আমার একটা এই উত্তরটা আমি যখন আমার নিজেকে দিচ্ছি সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইনস্টিংক্ট থেকে। কিন্তু আমি যদি এটা বলি যে আমি কোনো একটা কাজ করি, এই কাজটা আমি এই কারণে কেন করি, আমি করি কারণ আমি একটা ফুলফিলমেন্ট অর্জন করতে চাই, আমি কি এটা যদি বলি তাহলে কি কথাটা ভুল হবে? একই তো কথা। আমি কোন একটা কাজ করছি, আমি কেন করি? বিকজ আই ওয়ান্ট টু গেইন দ্য ফুলফিলমেন্ট। এবং এই ফুলফিলমেন্টটা কেন দরকার? এই ফুলফিলমেন্টটা দরকার হচ্ছে আমার এটা, এই ফুলফিলমেন্টটা দরকার আমার এক্সিস্টেন্সিয়াল ইনস্টিংক্টের জন্য। আমি যদি রাইট। এইভাবে আসি তাহলে এই প্রসেস অথবা এই ক্রোনোলজি অনুসারে যদি আমি আসি তাহলে কি আমারটা ভুল হবে? না, আপনি এখনো পর্যন্ত আমরা মনে করেন যে আমি কোনো মডেল দিইনি এখনো। ওকে। মডেল হতো যদি আমি যদি আসলে মডেল হতো যদি মনে করেন যে একটা জিনিস আপনি অ্যাচিভ করার জন্য একটা ওয়ে আপনি বলে দিচ্ছেন, এবং আরো অনেকগুলো ওয়ে আছে, তা আপনি তার মধ্যে একটা ওয়ে দিচ্ছেন, এমন হলে জিনিসটাকে মডেল বলে। তো আমি সেরকম কিছু বলতেছি না, আমি বলতেছি হচ্ছে সিম্পলি কোশ্চেনটা কিরকম, আমি এটাকে পিন ডাউন করতেছি। আমি বলতেছি ওকে। যে আমি যা করি তা আমি কেন করি, এবং আমি এটা দেখাইলাম যে আপনি আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি যা করি সেটা আসলে আহ, এই ধরনের প্রশ্ন যখন নিজেকে নিজে মানুষ করতেছে, এটা একটা এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন, এবং এক্সিস্টেন্সের সাথে সরাসরি রিলেটেড হচ্ছে ফুলফিলমেন্ট। তো আমি যেটা করতেছি বেসিক্যালি এক ধরনের ফুলফিলমেন্টের জন্য করতেছি। এখন কোশ্চেন হচ্ছে, মেইন কোশ্চেনটা যেটা আপনি অ্যাড্রেস করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফুলফিলমেন্টটা কিভাবে অর্জন করা যায়। আমি যা করি তা কেন করি? ফুলফিলমেন্টের জন্য, আমার নিজের ফুলফিলমেন্টের জন্য। এখন এই ফুলফিলমেন্টটা কিভাবে অর্জন করতে পারি, আমি সেটার জায়গায় আমি এখন যুক্তি দেখানোর চেষ্টা করতেছি, যুক্তি দিয়ে, যে এই ফুলফিলমেন্টটা আপনি যদি আরামায়েশের জন্য কিছু করে থাকেন সেটার মাধ্যমে অর্জন হয় না। প্রথমে আমি দেখাচ্ছি। প্রথমে দুনিয়াবি কোন একটা কারণে। ওইভাবে না আপনি, মানে এটা আমি একটা একটা করে যাচ্ছি, আগাচ্ছি। প্রথমে ওকে। আমি ধরতে করতেছি কি, ধরেন আমি যদি কোনো নিজের আরামায়েশের জন্য, আর আরামায়েশের খোঁজ করে কি আমি ফুলফিলমেন্ট জোগাড় করতে পারবো আমার জন্য? আমি বললাম যে না। এটা এটা আসলে এটা ইটস রেটরিক্যাল কোশ্চেন, কারণ আপনি এটা নিজেও বুঝেন যে আপনি আরামায়েশের পিছনে ছুটে আসলে সত্যিকার ভাবে ফুলফিলমেন্ট আসলে অর্জন আপনি করতে পারবেন না। এটা কিছুটা রেটরিক্যাল, এটা এত ব্যাখ্যারও প্রয়োজন নাই আসলে। So, এটা আমি প্রথমে একটা ট্রিভিয়াল জায়গা থেকে আমি শুরু করছি, তারপরে নেক্সট কোশ্চেনে গেছি যে আচ্ছা ঠিক আছে, আরামায়েশের যদি যদি না করি, দেন আমি যদি কোনো একাডেমিক অ্যাচিভমেন্ট করি, এটা অন্য মানুষের, অন্য মানুষ আমাকে ভালো বলুক, এইরকম ডাইরেকশনের দিকে যদি আমার কাজগুলা করি, তাহলে কি আমার ফুলফিলমেন্ট হবে? আমি সেটাতেও দেখালাম যে এটাতেও ফুলফিলমেন্টের কিছু নাই। অন্যরা ভালো বলতেছে, এই সিচুয়েশন আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, ইটস সিমিলার টু সিচুয়েশন যে একটা বানর ধরেন যে অনেক উঁচু লাফ দিতেছে, এটা দেখে অন্যান্য বানররা হাততালি দিতেছে, এটার সাথে কোনো পার্থক্য নাই তো বিষয়টা। সো জি। অন্য জাস্ট মানুষ লাইক আমি কাউকে সোশ্যাল ভ্যালিডেশনের জন্য কোন একটা কাজ করছি, কিন্তু আসলে সোশ্যাল ভ্যালিডেশনটা আমি পাইছি, কিন্তু আসলে জিনিসটা আসলে কাইন্ড অফ মানে সেই বানরের
তালি দেওয়ার মতন এটার ব্যাপারটাই মধ্যে হচ্ছে। আপনি যে মুহূর্তে ব্যাপারটা রিয়েলাইজ করবেন তখনই তো বুঝবেন যে আসলে এটার ভিতরে কোনো ফুলফিলমেন্ট নাই, ঠিক না? জি। তো এখন ঠিক আছে, এই দুইটা 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 জায়গায় আমি বাদ দিয়ে দিলাম। এখন তারপরে নেক্সট আমি ঠিক করলাম, আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ফুলফিলমেন্টের জন্য আমি যেটা করব যে আমি মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে দেবো। এখন এটার মধ্যেও কি ফুলফিলমেন্ট আছে কিনা, এটা হচ্ছে কোশ্চেনটা। ধরেন আপনি মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করলেন, এটাতে কি হবে, কিছু মানুষের আহ কর্মসংস্থান হলো হলো, বা কিছু মানুষের জীবন বাঁচলো। এখন মনে করেন যাদের জীবন আপনি বাঁচাইছেন, হ্যাঁ, তারা তাদের জীবদ্দশাতে অনেক প্রাণী হত্যা করলো, জ্যান্ত শাকসবজি খেয়ে ফেলাইলো, মাকে ঘরছাড়া করে দিল, বউকে পিটাইলো, পরিবেশ ক্ষতিগ্রস্ত করলো, এইসব ধরেন যাদেরকে বাঁচাইলেন তারা এই কাজটা করলো ধরেন। তাইলে এটার মধ্যে পূর্ণতার তো কিছু নাই। আপনি আপনি মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করছেন, যাদেরকে বাঁচাইছেন তারা এখন মনে করেন যে দুনিয়াতে মাতম ছড়াই দিছে, তাহলে তো ছড়াইতে পারে মনে করেন, সেই সম্ভাবনা তো থেকে গেছে। তাহলে আপনার এই কাজটার ভিতরেও যে ফুলফিলমেন্ট থাকবে এমন কোনো কথা নেই। জি। তো বুঝলাম মানুষ খুব আমরা খারাপ। আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে ফুলফিলমেন্ট কিভাবে অর্জন করা যায়, সেই রাইট। কোশ্চেনের উত্তর হিসাবে আমরা বেশ কিছু আমরা অ্যানালাইসিস করছি যে আসলে আমরা কিভাবে পূর্ণতা অর্জন করতে পারি, ফুলফিলমেন্ট কিভাবে অর্জন করতে পারি, সেই হিসাবে আমরা বেশ কয়েকটা অ্যানালাইসিস করেছি, বেশ কয়েকটা সিন ধরলাম, মানে বেশ কিছু আহ মানে স্কিম দাঁড় করালাম যে হয়তোবা এটার মাধ্যমে অর্জন করতে পারি, অথবা এটার মাধ্যমে অর্জন করতে পারি, অথবা এটার মাধ্যমে টেস্ট করছি, আমরা রাইট। টেস্ট করে টেস্ট দেখতেছি করতেছি, যে আমরা এখন টেস্ট আমরা করে দেখতেছি যে যে অর্জন করা যায় কিনা। অর্জন মানে আমরা বিভিন্ন বিভিন্ন উপায়ে দেখাচ্ছি যে আমরা যে অ্যাসথেটিক্স এটা করে কি অর্জন করা যায়, দেখলাম না, তারপর এটা করে কি অর্জন করা যায়, দেখলাম না, এরকম করে দেখতেছি। তো আমরা ট্রায়াল এন্ড টেস্ট এরর। করছি, ট্রায়াল এন্ড ট্রায়াল এরর এন্ড এরর। করতেছি। তো ফার্স্টে জি। আমরা ট্রায়াল যেটা করলাম, আমরা প্রথমে আরামায়েশের মাধ্যমে সেটা তো একদম ইমিডিয়েটলি বুঝতে পারলাম না। তারপরে হচ্ছে দেখলাম হচ্ছে যে আমরা কি অন্যের প্রশংসা কুড়ানোর মাধ্যমে এটা সম্ভব, দেখলাম যে না। তারপরে আমরা দেখলাম যে আমি যদি শুধু মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করি সেটার মধ্যে কি সম্ভব, দেখলাম যে এটার মধ্যেও না। তারপরে এখন মনে করেন আমি বললাম যে ধরি মানুষ খুব খারাপ, মানুষ খুবই খারাপ, ঠিক আছে। তো আমি মানুষকে ভালো করার তো এখন খারাপ যেহেতু মানুষ, সুতরাং মানুষকে এখন ভালো করার চেষ্টা করি, আসেন মানব কল্যাণ না করে মানুষকেই ভালো করার চেষ্টা করি, ধরেন এরকম আপনি একটা প্রজেক্ট নিলেন হাতে। তো মানে মানুষ যেন একজন আরেকজনকে শারীরিকভাবে কষ্ট না দেয়, মানসিক চাপ না দেয়, ইকো ফ্রেন্ডলি হয়, এটার জন্য ধরেন আপনি ক্যাম্পেইন করা শুরু করলেন। তো এটা থেকে ফুলফিলমেন্ট আসবে, কিন্তু আপনি কি খেয়াল করেন যে ইভেনচুয়ালি তো সবাই মরবে, মরবে না? সবাই তো মরবে ইভেনচুয়ালি। সো কেউ আগে মরবে, কেউ পরে মরবে। তাই আমার এই ক্যাম্পেইন এর কারণে পৃথিবী যদি নেক্সট 100 ইয়ার্স এর জন্য ইউটোপিয়া হয়ে যায়, তাও এটা কোনো মিনিং ক্যারি করবে না। ধরেন আপনি ক্যাম্পেইন করলেন যে সবাইকে ভালো করবেন, মানুষকে ভালো করলেনও, মনে করেন সবাই ভালো করে ফেললেন, খুব ইকো ফ্রেন্ডলি হয়ে গেল, সবাই কেউ কারোর শারীরিকভাবে কষ্ট দেয় না, এটা 100 বছর ধরে টিকে থাকলো, আপনি যেটা ব্যবস্থা করে গেছেন, তাতেও কিন্তু ফুলফিলমেন্ট আসবে না, কারণ মানুষ তো ইভেনচুয়ালি সবাই মরেই যাবে। ঠিক আছে, 100 বছর ইউটোপিয়া হইলো আপনার কারণে, বাট সবাই তো ইভেনচুয়ালি মরেই গেল। তাহলে ওইটার মাধ্যমেও কিন্তু ফুলফিলমেন্ট অ্যাকচুয়ালি আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন না। তো একটু যদি উদারভাবে আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন দেয়ার ইজ অ্যাবসলিউটলি নট এ সিঙ্গেল থিং আই ক্যান প্রোভাইড টু দ্য ইউনিভার্স। আমি পৃথিবীকে, এই ইউনিভার্সকে দেওয়ার মতন একটা একটা জিনিসও আমার নাই যেটা আমি দিতে পারি। ঠিক আছে, রিয়েলি নাই। তাহলে একদম মূলে যদি চলে যাই, একদম বেজে ধরে একদম মেইন কোশ্চেনে যদি চলে যাই, যদি মানে যদি পূর্ণতা বলে যদি আদৌ কিছু থেকে থাকে, তাহলে সেটা তাহলে আসলে কিসে আসবে? আসলে এই প্রশ্নে আসলে কিসে আসবে? কারণ আসলে সবগুলাই কিসে যে আসবে? আমরা দেখলাম, যেগুলো আমি দেখাইলাম, সব কোনোটাই তো পূর্ণতা দিতে পারতেছে না। কোনোটাই পূর্ণতা দিতে পারছে না। তাহলে না। আসলে কিসে? তো এবং এখন আপনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমি আসলে এই ইউনিভার্সকে কিছুই দিতে পারবো না, এই কিছু আসলে দেওয়ার মতন কিছু নাই, এটা আসলে আমার কাছে কথাটা অনেক বেশি হাইপোথেটিক্যাল মনে হয়েছে, আমি আসলে এটা প্রসেস করতে এখন পারছি না, কিন্তু ইট উইল টেক
লিটল বিট অফ টাইম, বাট আই হোপ আমি এটা প্রসেস করতে পারবো। তবে কথাটা আসলে অনেক আমার কাছে অনেক বেশি খুবই প্রেশাস মনে হয়েছে। আচ্ছা, কারণ আমি জি। যাই দেওয়ার চেষ্টা করি না কেন, ইউনিভার্স নশ্বর, সবই ধ্বংস হয়ে যাবে। সো জি। আমি যাই দেওয়ার চেষ্টা করি না কেন, যাই করার চেষ্টা করি না কেন, কোনোটাই মিনিংফুল থাকবে না আর। ঠিক আছে। সো বেসিক্যালি ব্যাপারটা যেটা, যে মানে যদি পূর্ণতা বলে কিছু থাকে, তাহলে সেটা তাহলে কিসে আসবে, এটার আসলে কোনো অ্যান্সার কিন্তু আমরা খুঁজে পাইতেছি না। তো তাহলে আমি যদি নো, বলি যে পাচ্ছি না। ইজ দেয়ার এনি, তাহলে আমি কোশ্চেন করি যে ইজ দেয়ার এনি অ্যাকশন হুইচ ক্যান বি মিনিংফুল ইন দ্য ইউনিভার্স অর ইভেন মেক এনি সেন্স? এমন একটা অ্যাকশন কি আছে আপনি করতে পারেন যেটা ইউনিভার্সে মিনিংফুল হতে পারে? নাই। না। না। তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায় আপনি দেখেন, যে মানে প্রবলেমটা কোন জায়গাটা আমি বলি আপনাকে। প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যত রকম ক্রিয়াপদ, মানে ভার্ব, আমরা যত রকম ক্রিয়াপদ দিয়ে ভাবি না কেন, তার মূলে কিন্তু আসে হচ্ছে নিয়ন্ত্রণ। তার মূলে তার এনি কাইন্ড অফ আই ডু, ডু মিনস অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ। আই ইট, আমি খাচ্ছি, শরীর নিয়ন্ত্রণ। আমার যাই করি না কেন, এনি কাইন্ড অফ ক্রিয়াপদ আপনি মনে চিন্তা করেন মনে মনে, সবগুলার মেইনে থাকে হচ্ছে নিয়ন্ত্রণ। ঠিক আছে। জি। তাহলে ম্যান যা করে, ম্যান ডু জি। টু কন্ট্রোল। ঠিক আছে। মানুষ যা করে তা সবকিছু মানুষ। কন্ট্রোল করার জন্য করে, কিছু একটা নিয়ন্ত্রণ করার জন্য করে। তো মহাবিশ্ব, যে এই যে বিশালতা, জি। বা এই যে সময়ের যে ব্যাপ্তি, জি। এইটার কাছে আমরা এতটাই ক্ষুদ্র, যে নিজের অস্তিত্ব, মানে নিজের অস্তিত্বকে অর্থবহ করার জন্য, বা মহাজগৎ মানে করার জন্য, যে মহাজগৎকে যে আমি যে নিয়ন্ত্রণ করার যে প্রত্যাশা, জি। আমাদের যে মহাজগৎকে যেটি নিয়ন্ত্রণ করার প্রত্যাশা, এটা আসলে মানসিক ভারসাম্য বিনাশকারী প্রকল্প ছাড়া কিছুই না। যে জায়গাটায় আমি আসছি সেই জায়গাটা একটু পিছন থেকে আমি যদি আসি, তাহলে বলতে হবে যে আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে প্রশ্নটা করলাম এরকম যে মানুষ যা করে তা কেন করে। এখন এরপরে এই কোশ্চেনটা অ্যাড্রেস করা শুরু করলাম এভাবে, যে এই কোশ্চেনটা যখন, মানে আপনি একটা কাজ করছেন, আমি যখন আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করতেছি ফজলিল্লাহি কেন কাজটা করছে, তখন তার কোশ্চেনটাকে সে অ্যাড্রেস করবে কিন্তু আপনার সাইকোলজিক্যাল জায়গা থেকে। তার অ্যান্সারটা তখন হবে যে আপনি যেটা করতেছেন সেটা আপনার সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে করতেছেন, সো ওইটা ওই ডিরেকশনের দিকে, আপনার সাইকোলজিক্যাল প্রোফাইলের দিকে চলে যাবে। আবার আমি যখন আপনাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করবো যে আচ্ছা আপনি যা করেন তা কেন করেন, সেইটার অ্যান্সারটা কিন্তু চলে যাবে হচ্ছে যে আপনার কনটেক্সটের দিকে। সেই অ্যান্সারটা মূলত হবে হচ্ছে যে আপনি তখন দেখানোর চেষ্টা করবেন যে আচ্ছা পৃথিবী এইভাবে কাজ করে, সো পৃথিবী এইভাবে কাজ করে আপনি বোঝেন, তাহলে আপনি যেটা করতেছেন সেটা কিভাবে পৃথিবী কাজ করে এটার সাথে সিনক্রোনাইজ করে, ওই ডাইরেকশনে আপনি দেখানোর চেষ্টা করবেন যে আপনার কেন আপনারটা, আপনার কাজটা এই কনটেক্সটে কিভাবে হাজির হতেছে, পৃথিবী যেভাবে কাজ করে সেই কনটেক্সটে কিভাবে আপনার কাজটা বসতেছে, সেটা আপনি দেখানোর চেষ্টা করবেন। তারপরে থার্ড কোশ্চেনের যে, এই সেম কোশ্চেনেরই থার্ড অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে দেখানো, মানে সেটা হচ্ছে আপনি যদি নিজেকে যে প্রশ্ন করেন যে আচ্ছা আমি যা করি তা কেন করি, এই কোশ্চেনের দিকে যখন যাচ্ছেন, তখন এটার অ্যান্সার আসতেছে হচ্ছে, যেহেতু এটা এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন, সুতরাং এটা অ্যান্সার আসে হচ্ছে যে আপনি যা করেন সেটা পূর্ণতার জন্য করেন। আচ্ছা, এখন পূর্ণতাটা কিসে আসে এইটার দিকে আমরা যাচ্ছিলাম, এবং পূর্ণতাটা কিসে আসে এটা দেখাইতে যে আমরা দেখলাম যে কোনো কিছু, এমন কোনো কাজ আসলে আমরা করতে পারি না যেটা আমাদেরকে পূর্ণতা এনে দেয়। অর্থাৎ এনিথিং, মানে বিশেষ করে এমন কোনো কাজ যেটা হচ্ছে যে যে করা, যে এনিথিং উই ডু, কেন এটা হয় না, এর কারণটা হচ্ছে যে আমরা যাই করতে চাই সেটাই আসলে, ওটার পিছনে সবসময় একটা কন্ট্রোল কাজ করে, যে ম্যান ডু টু কন্ট্রোল। এখন কন্ট্রোল কেন আসলে কার্যকর না, এটা আমি বোঝাতে চাচ্ছি। কারণটা হচ্ছে যে এই মহাবিশ্বে, এই বিশাল এই মহাকালের মধ্যে আপনি এই মহাবিশ্বটাকে কন্ট্রোল করার, যদি আপনি একটা কোনো একটা কিছু কন্ট্রোল করার যে যেই প্রচেষ্টাই নেন না কেন, সেটা বিফল হয়ে যাবে। কারণ আপনি যাই করেন না কেন সেটা জাস্ট, আপনি মানুষকে ভালো করার চেষ্টা করলেন, মানুষ তো নশ্বর, তাই না? মানুষ তো মরে যাবে, যারই এবং ভালো এর করার চেষ্টা করেন না। এবং এর একটা ছোট্ট আগে আমরা একটা কথা আমরা অলরেডি আপনি ডেলিভার করেছেন, আপনি বলেছেন, সেটা হচ্ছে যে আসলে আমরা আসলে এই মহাবিশ্বকে কিছুই দিতে পারি না। দের ইজ নট আ সিঙ্গেল থিং আমরা দ্যাট উই ক্যান
ডু টু সার্ভ ফর দ্য ইউনিভার্স, এরকম কিছু একটা লাইন হ্যাঁ, বলেছিলেন। হ্যাঁ, আমরা কোনো মানে কিছু দিতে আমরা পারি না। কিছু দিতে পারি না, রাইট, এক্স্যাক্টলি। জি। সো কন্ট্রোল করার মানসিকতা থেকে যাই করি না কেন, কন্ট্রোলটা আসতেছে কোত্থেকে, যে আমরা যে কোনো ক্রিয়াপদই যখন আমরা ব্যবহার করি, সে ক্রিয়াপদের সাথে কন্ট্রোল যুক্ত থাকে। সো জি। কন্ট্রোল করার মানসিকতা নিয়ে আমরা যাই করব, সেটা আমাদেরকে কখনোই ফুলফিলমেন্ট এনে দিবে না। এর কারণটা হচ্ছে যে কন্ট্রোল করার জন্য আমি যাই করতে চাই সেটা ভেস্তে যাবে, বিকজ মহাবিশ্বটা আসলে নশ্বর। মানে আপনি মহাবিশ্ব বলতে কি, আপনি যাই করেন না কেন সেটাই ইভেনচুয়ালি সেটার একটা পরিসমাপ্তি ঘটবে। সো আপনি সেটা ইভেনচুয়ালি জিনিসটা যাই করেন না কেন, যে চেঞ্জই আনেন না কেন, ওটার কোনো মিনিং আসলে থাকবে না এই বিশাল মহাবিশ্ব মহাকালের কাছে। ওই সামান্য চেঞ্জ যেটা আপনি একটু আনছেন, ওইটা আসলে মিনিংলেস হয়ে যাবে। সো এনিথিং ইউ ডু টু কন্ট্রোল দ্য জি। ইউনিভার্স ইজ জি। ইজ গোয়িং টু বি মিনিংলেস। সো ওই জায়গাটা আমি আসছিলাম। জি। বাট এই মানে আহ আমি যদি মানে দেখেন, মানে ব্যাপারটা এরকম আমি বোঝাতে চাচ্ছি যে আমি যদি ধারণ করতে না পারি, হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে একমাত্র যেই কাজটা করা থাকে সেটা হচ্ছে সোপর্দ। চিন্তা করে দেখেন, আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে একমাত্র যেটা করার আছে সেটা হচ্ছে সোপর্দ। এবং এটাই একমাত্র অনিয়ন্ত্রণের মানে অনিয়ন্ত্রণেচ্ছু ক্রিয়া। মানে হচ্ছে যে আপনি সোপর্দ হচ্ছে এমন একটা কাজ, একমাত্র ক্রিয়াপদ, একমাত্র জিনিস যেটা আপনি করতে পারেন, যেটা কন্ট্রোল, যেটা এই ক্রিয়াপদের সাথে কন্ট্রোল যুক্ত না। অন্য কোনো ক্রিয়াপদ আপনি চিন্তা করেন, সবগুলো ক্রিয়াপদের সাথে কিন্তু কন্ট্রোল যুক্ত, কিন্তু আপনার শুধুমাত্র সোপর্দ করাটার সাথে কন্ট্রোল যুক্ত না। আমি যদি নিষ্ক্রিয় থাকতাম। নিষ্ক্রিয় থাকার তো কিছু করা না, মানে ক্রিয়াপদ না এটা কোনো, আপনি কিছুই করলেন না। ধরেন আপনি কিছু করলেন না, নিষ্ক্রিয় থাকলেন, সেটাতে ফুলফিলমেন্ট আসবে না, বিকজ তখন আপনি কিছুই করেননি। মানে আপনি চেঞ্জ করার চেষ্টা, মানে আপনি মেইন কোশ্চেনটা ছিল, ইজ দেয়ার এনিথিং যেটা হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে, এমন কোনো ক্রিয়াপদ কি আছে যেটা আপনার হচ্ছে নিয়ন্ত্রণটাকে বাদ দেয়? তো যেই ক্রিয়াপদ একমাত্র বিদ্যমান যেটা নিয়ন্ত্রণের বাইরে, সেটা হচ্ছে জি। সোপর্দ করা। সাবমিশন। সারেন্ডার। সাবমিশন। তো সেই জন্য আমি বলতেছি সাবমিশন ইজ দা, মানে এটা হচ্ছে একমাত্র জিনিস বাকি থাকে। বাকি আপনি যেটা কন্ট্রোল করার যত প্রজেক্ট, এটা তো বাদ হয়ে গেল, তাহলে যেটা বাকি থাকতেছে সেটা হচ্ছে সাবমিশন। তার মানে হচ্ছে যে সাবমিশন ইজ দ্য অনলি মিনিংফুল অ্যাক্ট ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্সে আপনি যদি কোনো কিছু মিনিংফুল আদৌ করতে হয়, সেটা সাবমিশন ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কন্ট্রোল, যাই কন্ট্রোল করতে যাবেন সেটা কিন্তু কাজ করবে না। সো একমাত্র যেটা করার আছে সেটা হচ্ছে সাবমিশন। তাই যে কোনো কর্মে যদি পূর্ণতা মানে আসা সম্ভব হয়, মানে পূর্ণতা বললে যদি আদৌ কিছু আনা সম্ভব হয়, তাহলে সেটা একমাত্র সাবমিশনের মাধ্যমেই হবে, অন্য কিছুর মাধ্যমে হবে না। অন্য যাই করেন না কেন সেটার সাথে কন্ট্রোল যুক্ত থাকে। সাবমিশন হচ্ছে এমন একটা এক যেটার সাথে কন্ট্রোল যুক্ত নাই, সেটা হচ্ছে সোপর্দ করতেছেন আপনি। তো এই জন্য সাবমিশনের সাথে কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, সাবমিশনের সাথে এই জন্য ডেফিনেটলি কোনো কন্ট্রোল যুক্ত নাই। ডেফিনেটলি। হ্যাঁ, তো এই জন্য ওইটা হচ্ছে একমাত্র কাজ যেটার মাধ্যমে আপনার হয়তো বা পূর্ণতা আসা আপনার পক্ষে মানে সম্ভব। তো এইটা কিন্তু আপনার একজন ব্যক্তি বিশ্বাসী না অবিশ্বাসী এটার সাথে তেমন কোনো সম্পর্কিত না। মানে মূল ব্যাপারটা কোন জায়গায় নিহিত? সাবমিশনে নিহিত। মানে যার ধরেন ধর্মীয় বিশ্বাস নাই, হ্যাঁ, তাকেও আপনার ওই পূর্ণতা খুঁজতে কোনো আইডিওলজির প্রতি নিজেকে সোপর্দ করতে হয়। ঠিক আছে, অথবা পূর্ণতার অস্তিত্ব, যে আপনি যেটা বললেন যে আমি কিছুই করলাম না, তো পূর্ণতার অস্তিত্ব আপনি অস্বীকার করে নিজেকে আর কর্মকে উদ্দেশ্যহীন সে বলতে পারে, ইটস পসিবল। জি। আবার একজন বিশ্বাসী যে মনে করেন পূর্ণতা অর্জন করবে তখনই যখন সে তার সমস্ত কর্মকে সৃষ্টিকর্তার কাছে সাবমিশন হিসাবে দেখবে। ঠিক আছে, মানে ইন আদার ওয়ার্ডস, যে সে মানবে খোদা মানুষকে সৃষ্টি করছে একমাত্র তার ইবাদতের জন্য। মানে জীবে প্রেম, এতিমে ভরণ পোষণ, সহনশীলতা, জ্ঞানার্জন,
এই যে এইগুলা সবকিছুকে দেখতে হবে আসলে ইবাদতের অংশ হিসাবে, এগুলাকে আপনি কন্ট্রোল করতেছেন এই হিসাবে দেখলে চলবে না। অর্থাৎ আপনি কন্ট্রোল করার জন্য কিছু করতেছেন না, আপনাকে দেখতে হবে আপনি যাই করতেছেন এটা আপনি সাবমিশনের জন্য করতেছেন, তখনই আসলে আপনার ভিতরে পূর্ণতা অর্জন করা শুরু করবেন আপনি। তাহলে কন্ট্রোল করতে গেলে যে আমি যে আমার ফুলফিলমেন্টটা পাচ্ছি না, ইনফ্যাক্ট আমরা যে ধরনের কাজ করি, বিকজ আমরা অলরেডি বেশ কয়েকটি স্কিম নিয়ে আলোচনা করেছি, আমরা স্কিম নিয়ে রাইট। আলোচনা করেছি, আমরা আরাম পাওয়ার একটা স্কিম নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ। তারপর আমরা আহ আমরা বেশ কয়েকটা স্কিম নিয়ে সিকুয়েন্সিয়ালি আমরা আলাপ আলোচনা করেছি, এবং সেখানে আমরা চেষ্টা করছি যে এটা ইনভেস্টিগেট করা যে আসলে এই পূর্ণতা পাওয়া সম্ভব কিনা, ফুলফিলমেন্টটা আসবে কিনা। ফুলফিলমেন্ট আসে নাই, এবং প্রত্যেক ক্ষেত্রে রিজনটা ছিল এটা, যে বিকজ প্রত্যেক ক্ষেত্রে যখনই আমি ফুলফিলমেন্টটা পেতে চেয়েছি কোন একটা পার্টিকুলার স্কিম থেকে, সেখানে আসলে আমি পাইনি, বিকজ সেখানে কন্ট্রোল করার একটা প্রবণতা ছিল, কন্ট্রোল করার একটা কারণ যুক্ত ছিল, যার কারণে আসলে আমি ফুলফিলমেন্টটা পাইনি। ওকে ফাইন, কিন্তু আমার কথা হচ্ছে কন্ট্রোল করতে গেলে কেন আমি ফুলফিলমেন্টটা পাচ্ছি না? না, ওটার কারণটা হচ্ছে যে আপনি ওটা যখন খুবই কন্ট্রোল। ফান্ডামেন্টাল একটা কোশ্চেন আমি এখানে করছি, সেটা হচ্ছে যে কন্ট্রোল করতে গেলে কেন আমি পূর্ণতা পাবো না? হ্যাঁ, না কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে কন্ট্রোল করতে গেলে আপনি পাবেন না, এটার রিজনিংটা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কন্ট্রোল যখন যাই কন্ট্রোল করতে যান না কেন, যেহেতু আপনি যাই করেন সবকিছুই নশ্বর, এই পৃথিবীর নশ্বরতার মাধ্যমে নাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনি যে কোনো কন্ট্রোলিং অ্যাক্টের মাধ্যমে আপনি ইউনিভার্সকে কিছু প্রোভাইড করতে পারবেন না। এটা দ্য ইউনিভার্স উইল বি ইনডিফারেন্ট। ও ইয়া, আমি তো তাহলে আসলে একটা কানেকশন মিস করে ফেললাম। আমি নিজেই বললাম যে আসলে আমরা কেউ কোনো কিছু দিতে পারি না ইউনিভার্সকে কিছু। তো আসলে কন্ট্রোল করতে চাওয়ার আসলে তো কোনো পূর্ণতা আসবে না, বিকজ আমরা তো আসলে, আমার তো দেওয়ার কিছু নেই। রাইট। আমার তো আসলে দেওয়ার কিছু নেই, আমার তো অ্যাড করার কিছু নেই। আমি বাড়াতেও পারবো না, আমি কমাতেও পারবো না। সো দ্য অনলি থিং দ্যাট আই ক্যান ডু, দ্যাট ইজ আই ক্যান জাস্ট সাবমিট, আই ক্যান সাবমিট, আই ক্যান সাবমিট। হ্যাঁ, অনলি থিং যেটা হচ্ছে মিনিংফুল ওয়ার্ল্ডে হতে পারে, জি। আর বাকি সবকিছু মিনিংলেস। অনলি একটা জিনিসই মিনিংফুল হওয়া সম্ভব, আমি বলতেছি হচ্ছে যে এমনও হইতে পারে যে কোনো কিছু কেউ মনে করতে পারে যে, যার খোদায় বিশ্বাস নেই সে মনে করতে পারে যে কোনো কিছুই মিনিংফুল না, তাহলে তার কোনো পূর্ণতাই আসবে না, পূর্ণতা বলেও কিছু হবে না। মানে পূর্ণতা কোনোদিন কারোর পক্ষে আসা সম্ভব না, কারণ পূর্ণতা এক্সিস্টই করে না। সো এটা আসলে একটা মানুষ মানে চিন্তা করে, বাট এটা আসলে এক্সিস্ট করে না। কেউ একজন অবিশ্বাসী ভাবে ভাবতে পারে, বাট যে বিশ্বাসী সে হয়তো বা ভাবতে, সে যদি ভাবতে চায়, তখন কোন জিনিসটা একমাত্র মিস আউট করতেছে সে, সেটা হচ্ছে সোপর্দ বা সাবমিশন। মানে হচ্ছে যে এ, যদি ফুলফিলমেন্ট থেকে থাকে, আমি যদি ধরে নেই যে ফুলফিলমেন্ট বলে একটা কোনো কনসেপ্ট এক্সিস্ট করে, জি। তাহলে সেটা কন্ট্রোলের মাধ্যমে আসবে না। তাহলে কিসের মাধ্যমে আসবে? দ্য অনলি থিং লেফট ইজ সাবমিশন। আমি কার কাছে সাবমিশন করব? এই হচ্ছে কোশ্চেনটা। এখন এই সাবমিশনটা একজন বিশ্বাসী সে সাবমিট করবে হচ্ছে আল্লাহর কাছে, এবং আল্লাহ সেই সুবহানাহু ওয়া তাআলার কাছে। হ্যাঁ। তো এখন আহ, তখন সে যে কাজই করবে সেটাকে যদি সে সাবমিশনের দৃষ্টিভঙ্গি থেকে দেখে, জি। মানে এই যে আরাম পাইলো সেটাকেও যদি সাবমিশনের জায়গা থেকে দেখে, সে মানুষের জন্য যে কিছু করতেছে সেটাকে আসলে কন্ট্রোলের জায়গা থেকে না সাবমিশনের জায়গা থেকে যদি দেখে যে এটা হচ্ছে ইবাদতের অংশ, জি। তাহলে সেটার থ্রুতে ফুলফিলমেন্ট অ্যাচিভ করার অ্যাটলিস্ট একটা পসিবিলিটি থাকবে। ঠিক আছে? তো আহ, মানে আমি বলতে চাচ্ছি যে দ্য অনলি মিনিংফুল ওয়ে টু বি ফুলফিলড ইজ থ্রু সাবমিশন ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার। ঠিক আছে? সো এখন আহ, আমার একটা কোশ্চেন এটা ছিল হ্যাঁ, আমার একটা বলেন। কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন ভাইয়া, আসলে আপনি লাস্টে একটা কথা বললেন, সেটা হচ্ছে সাবমিশন ওয়ান ওয়ে অর আনাদার। ওয়ান ওয়ে অর আনাদার, এই ফ্রেজটা দিয়ে আসলে আপনি কি বোঝাচ্ছেন? ওয়ান ওয়ে অর আনাদার বলতে কি? আমি জানি না, আমি আসলে এখানে রিলিজিয়াস থটস গুলো, অথবা আমি আসলে এখানে যে জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাবমিশন করার যে ব্যাপারটা, সেটাকে আমি ফোকাস করতে চাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে সাবমিশন তো শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কাছেই করতে চাচ্ছি, তাহলে এখানে ওয়ান ওয়ে আর আনাদার বলার আসলে ব্যাপারটা কি? আমি জানি না, আমি আসলে এখানে রিলিজিয়াস অথবা কোনো আম, আমি আসলে খুব বেশি রিলিজিয়াস অ্যাফিলিয়েশন নিয়ে চলে আসছি কিনা আমি জানি না, যে এবং অথবা সেটা আননেসেসারি কিনা আমি জানি না। কিন্তু আমার কাছে কোশ্চেনটা হচ্ছে এটা যে ওয়ান ওয়ে আর আনাদার বলাটা কি, কেন কেন বলা হচ্ছে?
না, ওয়ান ওয়ে আর অ্যানাদার হচ্ছে যে এটা ইটস এ ফ্রেজ, মানে ফুলফিলমেন্ট পাওয়ার কোনো না কোনো যদি ওয়ে থেকে থাকে, কোনো না কোনো ওয়ে, এটা বোঝানোর জন্য কোনো না কোনো ওয়ে যদি আদৌ থেকে থাকে, তাহলে হ্যাঁ। সেটা সাবমিশনের মাধ্যমেই আসবে। আমি এটা দেখাতে চাইছি। ও আচ্ছা, জি। জি, আমি ঠিক বুঝতে আছে, পেরেছি, যে থ্যাংক ইউ। কোনো না কোনো ওয়ে যদি থ্যাংক ইউ সো মাচ। ফুলফিলমেন্টের থেকে থাকে, সেটা হচ্ছে সাবমিশনের মাধ্যমে আসবে। এখন কোশ্চেনটা, এখন আপনি এখানে বৃহৎ বড় কোশ্চেন করতে পারেন। জি। সেটা হচ্ছে যে আপনি, ঠিক আছে, আমি সাবমিশন, যদি আমি কোনো একটা আইডিওলজির প্রতি সাবমিশন করি, তাহলে কি আমার ফুলফিলমেন্ট আসবে? সেটা সাবমিশনই তো করলাম, তাহলে কি ফুলফিলমেন্ট আসবে? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উম, একটা জিনিস তো একটা ক্লিয়ার হলো যে আমি যা করি এটার ইনস্টিংক্ট গতভাবে ভিতরের জায়গা থেকে আমি আসলে ফুলফিলমেন্ট খোঁজার জন্য করতেছি, এবং ফুলফিলমেন্টটার আমি স্বাদ আমি সাবমিশনের মধ্যেই পেতে পারি। এখন এই স্বাদটা কি সত্যিকারের স্বাদ হবে, নাকি স্বাদটার মধ্যে সমস্যা আছে? এখন আমি ধরেন সাবমিট করলাম কোন একটা আইডিওলজির প্রতি, যে আইডিওলজিটা মনে করেন ফ্লড, সমস্যাগ্রস্ত আইডিওলজি ধরেন, যেটা আল্লাহর মতন এত ব্যাপক না। আমি একটা আইডিওলজির প্রতি সাবমিট করলাম, যে আইডিওলজিটা মনে করেন ধরেন কোনো পলিটিক্যাল আইডিওলজি হতে পারে। ঠিক আছে, যে আমি মানে ধরেন কোনো আপনার পছন্দের কোনো পলিটিশিয়ানের আইডিওলজির প্রতি আপনি সাবমিট করে দিলেন, নিজেকে সমর্পণ করে দিলেন সেটাতে। এইটা কি আপনাকে ফুলফিলমেন্ট এনে দিবে? আপনি কিন্তু এইটুকু বুঝছেন অ্যাটলিস্ট, যে আপনি যদি পৃথিবীতে মিনিং খুঁজে পেতে চান, মিনিংফুল এক্সিস্টেন্স খুঁজে পেতে চান, অর্থাৎ এক্সিস্টেন্সিয়াল জায়গা থেকেই আপনার ইনস্টিংক্ট বলতেছে আপনাকে যে আপনাকে সাবমিট করতে হবে। এখন সেই সাবমিটটা আপনি, এটা আপনি যেহেতু বুঝে গেছেন, এখন কোনো কিছুতে আপনাকে সাবমিট করতে হবে। এখন সেটা কোন জায়গায় করবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপনি যদি বিকজ আমি কোনো আল্লাহ, ভ্যালু অ্যাড করতে পারছি না, এবং আমি কোনো আসলে আমি কন্ট্রোল করতে পারছি না, বিকজ কন্ট্রোল করার লিটারালি কিছু নাই। এট দি এন্ড অফ দ্য ডে কিছু নেই। আমি আসলে ডিপ ডাউন কোনো কিছু কন্ট্রোল করতে পারছি না, বিকজ আমার পক্ষে কোনো কিছু আসলে কোনো কিছুতে আসলে কোনো কিছু আমার দেওয়ার কিছু নেই, আমার নেওয়ার কিছু নেই, আমি কিছু দিতে পারবো না। দেয়ার কিছু নেই। সো এখানে আপনি আপনার ইনস্টিংক্ট বলতেছে, আপনি তো বুঝতে আমার পারতেছেন সাবমিট যে করা লাগবেই। সাবমিট করা লাগবে। এখন সাবমিটটা আপনি কিসে করবেন, এটা হচ্ছে কিসে কোশ্চেনটা। করব? জি, অবশ্যই, খুবই সাবমিটটা, গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, সাবমিটটা ধরেন আপনি করলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি ধরেন সাবমিট করলেন কোন একটা পলিটিক্যাল আইডিওলজি, আল্লাহর প্রতি সাবমিট না করে আপনি ধরেন একটা পলিটিক্যাল আইডিওলজি সাবমিট করছেন, হ্যাঁ, হয়তোবা কেউ কোন একটা কাল্টের প্রতি সাবমিশন করেছে। কাল্টের প্রতি কোন একটা সাবমিট করলো, কোন একটা কাল্টের প্রতি ধরেন সাবমিট করলো কেউ। ইয়া। এখন সেই সাবমিশনের মাধ্যমে সে কি ফুলফিলমেন্ট পাবে কিনা, সে ফুলফিলমেন্টের স্বাদ পাবে কিনা, বা সেই ফুলফিলমেন্টের স্বাদটা কি রিয়েল হবে কিনা, সেটা একটা বড় কোশ্চেন। এখন আমি মনে করি, আমার জায়গা থেকে আমি মনে করি, আমি যখন সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে বা পরম করুণাময়ের কাছে যখন আমি সাবমিট করতেছি, জি, মহান সৃষ্টিকর্তার আহ, কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে যখন সাবমিট করতেছি, সেইটা এত ব্যাপক, এত ব্যাপক এন্টিটি, মানে এত ব্যাপক জায়গাতে আমি সাবমিট করে ফেলতেছি যে আমার কাছে মনে হয় যে সেটা ইভেনচুয়ালি মিনিংফুল হলে সেখান থেকে এই মিনিংটা আসবে, ফুলফিলমেন্টের। আবার কেউ যদি মনে করে যে না, সে ওরকম কিছু বিশ্বাস করবে না, সে হচ্ছে একটা আইডিওলজিতে সাবমিট করবে, কোনো একটা কাল্টে সাবমিট করবে, ধরে ঠিক করলো। সেটা আপনার কিন্তু ধর্মীয় কাল্টও হতে পারে। ধরেন আপনি কোন একটা ধর্মের কোন একটা পার্টিকুলার কাল্টে সাবমিট করলেন নিজেকে, হ্যাঁ, হতে পারে, একটা অবশ্যই। ধর্মের একটা পলিটিক্যাল আইডিওলজিতে সাবমিট করলাম নিজেকে, এরকম জি। হতে পারে কিন্তু। আপনি জি। কিন্তু এরকম চিন্তা করতে পারেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা পলিটিক্যাল আইডিওলজি ধরি, ধরেন আপনার আছে না এরকম, আপনি বিভিন্ন ধরনের ধর্মীয় আইডিওলজিও তো আছে, আপনার বিভিন্ন ধরনের ধর্মীয় কাল্টও আছে তো, জি। বা ধর্মীয় পলিটিক্যাল আইডিওলজি। যেমন আমি খুব র্যান্ডমলি যদি বলি, যে ধরেন ওই যে বলে না মুসলিম ব্রাদারহুড, কিংবা আপনার এই ধরনের কোন একটা কাল্ট, কোন একটা পলিটিক্যাল আইডিওলজি, এটাতে মনে করেন আপনি সাবমিট করলেন ধরেন। তখন প্রবলেমটা যেটা এটাতে হয় সেটা হচ্ছে, আমি আপনাকে বলি, এটাতে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে, যদি আপনি যেটাতে সাবমিট করতেছেন সেটা যদি ব্যাপক না হয়, সেটা যদি ইনাফ গ্র্যান্ড না হয়, তখন যেটা হয় যে আপনি সেটার মধ্যে কিন্তু
আহ মানে সেটার ভিতরে কিন্তু আপনি ফ্ল দেখলে আপনি কিন্তু সংকুচিত হয়ে যাবেন। What is the meaning of being grand? What গ্র্যান্ড is মানে the meaning আল্লাহ। of being grand? হ্যাঁ, আল্লাহ যেমন হচ্ছে omnipotent, omniscience, গ্র্যান্ড। জি, আল্লাহর কনসেপ্টটা যেমন হচ্ছে একটা গ্র্যান্ড কনসেপ্ট। এটা এখানে জি, হচ্ছে যে আপনি যখন এখানে সাবমিট করতেছেন, এখানে আপনার আমি যেটা মনে করি আমার জায়গা থেকে, এইখানে আমার আহ, মানে এখান থেকে আমি ফুলফিলমেন্টের একটা যে আলো বাতাসটা যেভাবে পাচ্ছি ভিতরে অনুভব করতে পারতেছি। আমি যদি কোনো একটা কাল্টে সাবমিট করতাম, ধরেন যে ইসলামেরই ধরেন কোনো একটা কাল্টে, ইসলামের পার্টিকুলার একটা কাল্ট আমি ধরলাম, ধরে আমি ওটার ভিতরে ধরেন নিজেকে সাবমিট করে দিলাম, জি, তখন যেটা হবে যে ওই কাল্টের ভিতরে যদি ফ্ল থাকে, জি, তখন যেটা ঘটবে যে আপনি অলরেডি যেহেতু সাবমিট করে ফেলছেন, জি, তখন ওই ফ্লটাকে কিন্তু আপনি আপনার সামনে আসলে আপনি কিন্তু খুব ঘাবড়ে যাব। আপনি কিন্তু একটা ঘাবড়ে যাবেন। আপনি কিন্তু যে ইফেক্টটা হবে আপনার, ওই ফ্লটা সামনে আসলে আপনার মধ্যে যে ইফেক্টটা হবে, ডাউটফুল হয়ে যাব আমি, সেলফ সেটা হবে ডাউটে হচ্ছে ভুগবো, একটা সেলফ ডাউট এনজাইটি তৈরি হবে। একটা অ্যাংজাইটি তৈরি হবে। এবং ওই অ্যাংজাইটিটাকে আমি বলতেছি হচ্ছে ওইটাকে বলা হচ্ছে অনেকটা, অনেক সময় আপনি বলতে পারেন ভার্টিগো ইফেক্ট। ভার্টিগো ইফেক্ট, ওকে, ভার্টিগো তো ইফেক্ট। ভার্টিগো ইফেক্ট মানে হচ্ছে আপনি যখন মানে যখন উপর থেকে যখন নিচের দিকে তাকান, অনেক উঁচু থেকে নিচের দিকে তাকান, তখন মাথায় আপনার চক্কর খায় না? এটাকে বলে জি, ভার্টিগো ইফেক্ট। আপনার একটা মানে একটা ভয়, একটা অ্যাংজাইটি থেকে আপনার জিনিসটা আসতেছে। তো আপনার তখন অ্যাংজাইটি আপনার ভিতরে কাজ করা শুরু করবে, যখন দেখবেন যে ওয়েল আমি এটাতে আইডিওলজিতে সাবমিট করতেছি, বাট আমার কাছে সামহাও মনে হচ্ছে যে জিনিসটা লিমিটেড, জিনিসটা একটা সমস্যা আছে। আমি আমি এটা কনসিকুয়েন্স যখন দেখতেছি আমি ঘাবড়া যেতেছি, আমি অ্যাংজাইটিতে ভুগতেছি। ইয়েস, এক্স্যাক্টলি, তখন তখন এক্স্যাক্টলি। কিন্তু তখন কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। তখন আপনি কি করবেন জানেন? মানে তখন আপনি নিজের মধ্যে যে একটা ডাউট তৈরি হচ্ছে যে কোন, আমি কোন একটা পার্টিকুলার জিনিসে হয়তো বা কেউ কোন এক্স ওয়াই জি একটা পার্টিকুলার কোন একটা জিনিসের প্রতি সাবমিশন করেছে, তো সেক্ষেত্রে সে যদি ওই জিনিসটা নিয়ে কোশ্চেন তার মধ্যে তৈরি হয়, এবং সেটা যে কোশ্চেনটা যদি সে যদি মানে নিজের কাছে নিজের ডাউটটা যদি না ক্লিয়ার হয়, আপনি হ্যাঁ, যেটা বললেন ভার্টিগো ইফেক্ট, অথবা আমি যেটা বললাম যে একটা অ্যাংজাইটি তৈরি হয়, একটা মানে একটা একটা ডাউটফুল সিচুয়েশন তৈরি হবে নিজের মনের মধ্যে, সেটা আসলে সেটা তখন প্রবলেম তৈরি করে। এবং সেই প্রবলেম তৈরি করবে প্রবলেমটাকে তখন ডেফিনেটলি। এবং সেই প্রবলেমটা তখন মানুষ কিভাবে হ্যান্ডেল করে জানেন? এটা হচ্ছে আপনাকে আমি বলতেছি আপনাকে বুঝতে। এবং আমার কাছে মনে হয় এটা খুব কমনলি আসলে হয়, এটা খুব হয়, এবং কমনলি এটা হয়। এটা হয়, কিন্তু এটাকে কিভাবে মানুষ হ্যান্ডেল করে এটা হ্যাঁ, আমি আপনাকে বলতেছি। আমি জাস্ট আপনার কথার মধ্যে একটা কথা বললাম, আই এম সরি ফর দ্য ইন্টারাপশন। সেটা হচ্ছে যে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, আহ অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে মানুষ অনেক ব্যাপারে সাবমিশন করে, কিন্তু সাবমিশন করার পরে সে জানে যে এখানে কোনো একটা সে একটা তার মধ্যে একটা ডাউটফুল কোনো কিছু একটা কোশ্চেন অ্যারাইজ হয়, বাট সেটাকে ইগনোর করে যায়। কিন্তু সে যে ডাউটটা ফেস করেছে, তার মধ্যে যে একটা কোশ্চেন এসেছে, এবং সেই ব্যাপারটা নিয়ে যে তার একটা লিমিটেশন সে ফেস করেছে, তার মধ্যে যে আহ ওই যে একটা সংকোচ বোধ যে না এই জিনিসটা এরকম কেন হচ্ছে, আমি জিনিসটার কোনো যোগ্য মানে পারফেক্ট কোন একটা অ্যান্সার, ফ্ললেস কোন একটা অ্যান্সার পাচ্ছি না, মানে হুম, ফ্লস গুলো যে আমার সামনে উন্মোচিত হয়েছে, কিন্তু তারপরে যে সেই জিনিসগুলোকে আমি ক্লজ গুলোকে যে ইগনোর করে আমি আসলে নিজের ডাউটটাকে ইগনোর করে যাচ্ছি, আমি একটা সেলফ ডাউটের পজিশন থেকেও আমি যে সরে আসছি, এটা আসলে আমি দেখেছি, এটা আমি আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফে আমি এমন অনেক মানুষের সাথে মিশেছি যেখানে আমি জিনিসগুলো খুব কমনলি আসলে দেখেছি। হুম। জি, তো ওই সময় আপনি যেটা ন্যাচারাল, আমি এটা আপনাকে এখন ব্যাখ্যা করব যে তখন জি, আসলে মানুষ সেলফ ডিফেন্সের জন্য তখন কি করে। জি, তো যখন সে দেখে যে আপনার এরকম ফ্লড সিচুয়েশন সামনে আসতেছে তার সামনে, সে এবং ফ্লড সিচুয়েশনটা সে কখন দেখতে পায়, যখন সে কোন একটা আইডিওলজিকে ধারণ করলো, তারপর আইডিওলজির কনসিকুয়েন্স হিসেবে সে যখন দূরের দিকে তাকাইতে যায়, অর্থাৎ সে যখন দূরদৃষ্টি অর্পণ করার চেষ্টা করে, তখনই কিন্তু ফ্ল গুলা ধরা পড়া শুরু করে। অর্থাৎ আইডিওলজিটাকে যখন সে ওইটা দিয়ে যখন সে দূরদৃষ্টির দিকে দূরদৃষ্টি আহ, অর্জন করতে চায় ওই জি, আইডিওলজির থ্রুতে, তখনই সে জি, কিন্তু ফ্লগুলা দেখা শুরু করে। এবং তখন যেটা ঘটে যে ওই সময় যখন ফ্লগুলা দেখতেছে তার ভিতরে তখন ভার্টিগো ইফেক্ট হচ্ছে, এবং সে অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছে। এবং জি, তখন এক্স্যাক্টলি, সেলফ তখন সে এক্স্যাক্টলি। সেলফ ডিফেন্স মেকানিজম হিসেবে সে যে কাজটা করে সেটা হচ্ছে যে তার দৃষ্টিটাকে সে ছোট করে ফেলে।
মানে সে আর তখন দূরদৃষ্টি অর্পণই করে না, তখন সে করে কি দৃষ্টিটাকে ছোট করে ফেলে। দৃষ্টিটাকে ছোট করে ফেলা মানে বুঝেন? আমি ব্যাপারটা মানে সে বুঝতে পেরেছি। কম্পার্টমেন্টালাইজ করে ফেলে। মানে সে ঘুষ খাওয়ার সময় ঘুষ খাবে, নামাজ পড়ার সময় নামাজ পড়বে, এই দুটো তার সাথে কন্ট্রাডিক্ট করবে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো এটা যদি আপনাকে যদি ঘুষ খাওয়া এবং নামাজ পড়া দুইটাকে যদি চালু রাখতে হয়, তাহলে কিন্তু ইসলামের ব্রডার দৃষ্টিকোণ থেকে ইসলামকে দেখার কিন্তু আপনার কোনো সুযোগই থাকে না। আপনি যখনই এটা দেখতে যাবেন তখনই তো আপনি ঘুষ খাইতে যে আপনার ভিতরে এমন অনুশোচনা হবে যে আপনি তো ঘুষ খাইতেই পারবেন না। সো আপনাকে যদি ঘুষ খাওয়াও কন্টিনিউ রাখতে হয়, নামাজ পড়াও কন্টিনিউ রাখতে হয়, তাহলে আপনার দৃষ্টিকোণটাকে খুব ছোট বানায় ফেলতে হবে। আপনাকে চিন্তা করতে হবে কিরকম জানেন? আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে আহ, আমি আসলে এত দূর তাকাইতে চাই না, আমি ঘুষের টাইমে আমার আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি ঘুষ খাবো, আর আমি নামাজ পড়ার সময় আমি সেটা দিয়ে আমি গুনাহ কাটাবো, আর আমি হজ করে সমস্ত গুনাহ কাটাই ফেলবো। সো আমি একটা প্রেসক্রিপশনের ভিতর দিয়ে আমি চলবো। সো তখন তারা এক্সপেক্ট করে হচ্ছে তাদেরকে একটা প্রেসক্রিপশন দেয়া হবে, তারা তখন একটা প্রেসক্রিপশন অনুযায়ী চলার চেষ্টা করে। মানে হচ্ছে তখন এই ধরনের আইডিওলজি গুলা যেগুলো মনে করেন ফ্লড, এটার যে ফ্লড হয় এটা আপনার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই ধরনের আইডিওলজি গুলো করে কি, যখন রিক্রুট করে তাদের মানে তাদের অনুসারীদেরকে, তখন কিন্তু তারা তাদেরকে একটা প্রেসক্রিপশন দেয়, তুমি এটা 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 এই করবা, এটা হচ্ছে তোমার জন্য প্রেসক্রিপশন। এবং তারা ওই প্রেসক্রিপশনটা মেনটেন করে, এবং সেটা কিন্তু তাদের এজেন্ডা। তারা তখন এজেন্ডাবাদী হয়ে যায়। সে যখন আপনার সাথে কথা বলবে, সে কিন্তু তার মনের ভিতর থেকে কথা বলবে না, সে একটা এজেন্ডা সলভ করার জন্য আপনার সাথে কথা বলবে। বুঝতে পারছেন? তো আমি তো খুব সহজ এক্সাম্পল দিই, যে আপনি ধরেন আহ, আহ, আচ্ছা এটা মানে জাস্ট র্যান্ডম এক্সাম্পল, বা এগুলো কোনো কিছু মিনিং ক্যারি করে না। ধরেন আপনার কোন একজন বন্ধু মনে করেন হচ্ছে যে সার্টেন টাইপের একটা আহ সমাজতান্ত্রিক কাল্টে যুক্ত হয়ে গেল ধরেন। জি, সে যখন আপনার সাথে কমিউনিকেট করবে, সে কিন্তু নিজের মনের কথাটা আপনাকে পুরোপুরি ভাবে বলতে পারবে না, বা মনের কথা অ্যাকচুয়ালি সে নিজেও এক্সপ্লোর করবে না। সে জি, করবে কি, তার লাইফটাকে সাজাবে হচ্ছে সার্টিন প্রেসক্রাইবড ওয়েতে। এবং সে আপনার সাথে যখন কথা বলবে, সে কিন্তু ওই প্রেসক্রিপশন দিয়ে কথা বলবে, এবং আপনাকে ওই প্রেসক্রিপশনটাকে ধারণ করতে বলবে। আপনি তখন ওই প্রেসক্রিপশনটা ধারণ করবেন, প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন, সেটা অনুযায়ী আপনি দাওয়াত দিবেন, সেটা অনুযায়ী আপনি কাজ করবেন। আপনার এরকম অনেক ধর্মভিত্তিক আইডিওলজির দিকেও যদি আপনি তাকান, যে বিভিন্ন ধরনের ধর্মভিত্তিক কাল্ট আছে, বিভিন্ন ধরনের ধর্মভিত্তিক পলিটিক্যাল পার্টি আছে, জি, জি, তাই না? জি, তো তারা কিভাবে কাজ করে আপনি যদি দেখেন, তারা যেভাবে কাজ করে, তারা কিন্তু আপনাকে একটা প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করে, যে তুমি এটা 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 করবা। আপনি তখন ওই প্রেসক্রিপশন অনুযায়ী চলার চেষ্টা করেন, আপনি কিন্তু দূরদৃষ্টি কিন্তু আপনি নিজের সেলফ ডিফেন্স মেকানিজম থেকে আপনি কিন্তু দূরদৃষ্টি আর অর্পণ করবেন না, যে ইসলামে আপনার অবস্থানটা কোথায়, বা একজন মানুষ হিসেবে বিশ্বতে আপনার অবস্থান কোথায়, কোশ্চেনই আপনি আনবেন না। আপনি তখন জাস্ট সিম্পলি, যেহেতু আপনি সমর্পণ করছেন এই আইডিওলজিতে, সুতরাং আপনি যদি ভার্টিগো ইফেক্ট না চান, তাহলে আপনাকে একটা প্রেসক্রিপশন ফলো করতে হবে। এবং আপনি তখন সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি অন্য মানুষকেও সেটার মধ্যে আনবেন, এবং অন্যদেরকে ওভাবে রিক্রুট করবেন, এবং সেই অনুযায়ী আপনার জীবনযাপন করবেন। আপনি জি। কিন্তু ব্রডার দৃষ্টিকোণ আপনি কখনোই মেলবেন না। আপনার আইডিওলজির ভিতরে যে ফ্ল গুলো আছে, এইগুলো যেন আপনার চোখের সামনে না আসে, এইটার জন্য যেভাবে চলতে হবে আপনি কিন্তু সেভাবেই চলবেন। এবং সেটা করতে যেয়ে আপনি একটা প্রেসক্রিপশন মেনটেন করা মানুষ হয়ে যাবেন, যেটাকে বলা হয় এজেন্ডাবাদী মানুষ। আপনি তখন একজন এজেন্ডাবাদী হয়ে যাবেন। মানুষ এভাবে এজেন্ডাবাদী হয়। একটা এজেন্ডাবাদী মানুষের, একজন এজেন্ডাবাদী মানুষ ভার্সেস একটা এজেন্ডাবাদী না মানুষ, এর মধ্যে পার্থক্য হচ্ছে, একজন এজেন্ডাবাদী মানুষ যখন আপনার সাথে কথা বলবে, সে তার এজেন্ডা সার্ভ করার জন্যই কথা বলতেছে, সে তার মনের কথা বলতেছে না। এবং সে ওরকমই হয়ে গেছে, তার মনে আসলে কিন্তু কোনো কথাও নাই ইনফ্যাক্ট, বিকজ সে ওই আইডিওলজিতে যেহেতু সমর্পণ করে ফেলছে, সুতরাং সে তার মনের কথা যে সে নিজে দেখবে সেটাও দেখে না। সে প্রেসক্রিপশন দিয়ে চলে, এবং ওইটাই তার এজেন্ডা, ওইটাকে সে তার পারপাস মনে করে, এবং সে ওই পারপাস অনুযায়ী আপনাকে রিক্রুট করার চেষ্টা করে। অনেক ডিপ কথা, এই কথাগুলো আসলে আমি কতটুকু প্রসেস করতে পারছি আমি নিজে আসলে জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই পডকাস্টটা আমার নিজেরই অনেকবার দেখা লাগবে, তাহলে হয়তো এই লাস্টের কথাগুলো আমি বুঝতে পারবো। বিকজ
কথাগুলো আমি ধরতে পারছি, ধরতে পারছি, বাট এতটা ডিপে যে ভাবা যায় এটা আসলে আমি ভাবতেই পারছি না, যে একটা এত ডিপেও ভাবা যায়, এতটা ডিপ ডাইভিং যে করা যায় এটা আসলে আমার মাথায় আসছে না। না, এটা আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে যারা এজেন্ডাবাদী, যারা মনে করেন আপনি যারা মনে করেন সার্টিন টাইপের কাল্ট ফলো করে বা সার্টিন টাইপের পলিটিক্যাল আইডিওলজি ফলো করে, এবং সেটাতে দেখেন পলিটিক্যাল আইডিওলজি, কোন একটা পলিটিক্স আপনি করতে পারেন, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কোন একটা পলিটিক্স আপনি করলেন, আপনি ভোট দিবেন, পলিটিক্স করবেন, এগুলো করবেন, ঠিক আছে, গুড। কিন্তু আপনি যদি একটা পলিটিক্যাল আইডিওলজিতে নিজেকে সোপর্দ করে দেন, এখন পলিটিক্যাল আইডিওলজি ইজ নট অমনিশিয়েন্ট অমনিপোটেন্ট, মাথায় রাখতে হবে। এটার লিমিটেশনস আছে, এটার ফ্ল আছে। আপনি এই আইডিওলজির উপর ভর করে আপনি যখন দূরদৃষ্টি দিয়ে মেলতে যাবেন, তখনই দেখবেন আপনার ভার্টিগো এফেক্ট হয়ে যাচ্ছে, বিকজ আপনি কিন্তু কন্ট্রাডিকশন পেয়ে যাবেন। সো এই কারণে বিভিন্ন ধর্মীয় অধর্মীয় সমাজতান্ত্রিক যাই বলেন না কেন, বিভিন্ন রকমের যে কাল্ট গুলা আছে, পলিটিক্যাল আইডিওলজি যেগুলো আছে, এগুলার এগুলাতে সোপর্দ করার হচ্ছে এই হচ্ছে সমস্যাটা। এগুলা এগুলা আম, এগুলাতে যদি আপনি নিজেকে সমর্পণ করে দেন, তখন যেটা ঘটবে যে আপনি যখন সাবমিট করে দিচ্ছেন, তখন আপনাকে কিন্তু আপনার দূরদৃষ্টিও যখন আপনি দেখতেছেন, তখন এটা দিয়েই দেখতে হবে, এবং এটা দিয়ে দেখার সময় দেখবেন যে আরে আইডিওলজি তো, এই আইডিওলজি যে ধরনের জিনিসের দিকে আসলে আমাকে নিয়ে যাচ্ছে, এখানে তো আমার আসলে কন্ট্রাডিক্ট ঘটে যাচ্ছে, আমার আহ নিজের অস্তিত্বের সাথেই কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। এবং তখন দূরদৃষ্টি, দূরদৃষ্টি বলতে আসলে কি বোঝায় এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে জাস্ট এই পার্টিকুলার ক্ষেত্রে দূরদৃষ্টি বলতে কি বোঝায়, এবং এই ক্ষেত্রে আসলে কন্ট্রাডিকশন বলতে আসলে কি বোঝায়? আপনি কি এই জিনিসটা বোঝানোর জন্য কি আমরা কি সেই আপনার সেই পূর্বে সেই এক্সাম্পলটাতে ফিরে যেতে পারি, যেখানে আপনি আসলে বলেছেন যে প্রেসক্রিপশন ধারী একজন মানুষ, একজন এজেন্ডা ধারী মানুষ, এজেন্ডা নিয়ে চলাফেরা করা কোনো একটা মানুষ, সে আসলে আহ দূরদৃষ্টি, মানে সেক্ষেত্রে মানে এই, আই মিন দূরদৃষ্টি কি জিনিস, আর হচ্ছে কন্ট্রাডিক্টরি হয়ে যাওয়াটা কি জিনিস, এই দুটো জিনিস আচ্ছা, বুঝতে চাই কি, তাহলে কি আমার ওই যে এজেন্ডাধারী মানুষের ওই ক্যারেক্টারিস্টিক্সটাকে অ্যানালাইজ করা লাগবে? না, ওটা পরে আসবেন, আগে দূরদৃষ্টিটা বোঝেন। জি। দূরদৃষ্টি হচ্ছে যে আপনি যে ফ্ললেসনেসটা খুঁজতেছেন, জি। ওকে। সেটা আপনি আসলে দূরদৃষ্টির ভিতর দিয়ে কিন্তু আপনি সেটাকে পাবেন। মানে হচ্ছে কি, আপনি যখন যেটাতে আপনি সাবমিট করছেন, তখন আপনি বাকি সবকিছুকেই, যে কাজই করতেছেন সেইটার লেন্স দিয়ে, সেটার উপর ভর করেই আপনি দেখার চেষ্টা করবেন যে আপনি যে আইডিওলজিতে আছেন, সেই আইডিওলজি আপনার কনসিকুয়েন্স কি দিচ্ছে ইভেনচুয়ালি। ধরেন আপনার আইডিওলজি যদি ইভেনচুয়ালি বলে যে আপনাকে এত মিলিয়ন মানুষ মেরে হলেও আপনাকে এই পলিটিক্যাল আইডিওলজিতে সার্ভ করতে হবে, তখন আপনার ভিতর কিন্তু কন্ট্রাডিকশন তৈরি হবে। আমি এতগুলা নিরীহ প্রাণের মানুষ মারবো, আপনার কাছে কিন্তু এরকম মনে হবে তখন। তো তখন আপনি কিভাবে অপারেট করবেন ওই আইডিওলজিতে বলেন? আপনি তো তখন অপারেট করতে পারবেন না যদি আপনি দূরের দিকে তাকান। কারণ ধরেন স্টালিনের আইডিওলজি মনে করেন, আর স্টালিনের সাথে আপনি স্টালিনিস্ট হলেন মনে করেন, তো আপনি স্টালিন তার আইডিওলজির দিকে অনুযায়ী যদি আপনি চলতে থাকেন, তাহলে তো আপনাকে অনেক মানুষ মারতে হবে। তো আপনি কি এতগুলা মানুষ মারাটাকে সহ্য করতে পারবেন? আপনার নিজের সাথে কন্ট্রাডিকশন তৈরি হবে না? হবে তো। তো এটাকে আপনি বন্ধ করবেন কি করে? এটাকে বন্ধ করতে হলে আপনি দূরে আর তাকাবেনই না। আপনি তখন চিন্তা করবেন না যে যা হবার ওটা ইভেনচুয়ালি ভালোর জন্য হবে, সুতরাং আমি এত দূরের দিকে তাকাবো না, কতজন মরতেছে কিভাবে মরতেছে এত কিছু আমার দেখার বিষয় না। আমার বিষয়, আমার যেটা হচ্ছে দরকার, যেটা আমার দেখার বিষয়, সেটা হচ্ছে যে আমাকে এক্স্যাক্টলি যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে সেটা ফলো করা। তখন আপনি প্রেসক্রিপশন অনুযায়ী চলা মানুষ হয়ে যাবেন। আপনি তখন দরকার হলে আপনি তখন আপনার আইডিওলজির জন্য অন্য মানুষকে খুন করেও আপনার কিন্তু তখন অনুশোচনা হবে না, বিকজ আপনি মনে করতেছেন আপনি প্রেসক্রিপশনটা ফলো করার মাধ্যমে আপনি যেটাতে সুপর্দ করছেন সেটাকে সার্ভ করতেছেন। এবং আপনি ওই যে একই জিনিস, আপনি ওই একই সাথে আপনি ঘুষ খাচ্ছেন এবং নামাজ পড়তেছেন, এটা কিভাবে মানুষ একসাথে করতে পারে বলেন? আছে না, বাংলাদেশে তো প্রচুর আছে, ঘুষ খাচ্ছে নামাজ পড়তেছে। ঠিক একটু আগে ঘুষ টুস খেটে লাল টাল হয়ে তারপর নামাজ পড়লো। আবার এমন পুলিশ আছে না যে আপনার হতেছে গুলি করতেছে, গুলি করে একটা একজনকে মেরে দিয়ে তারপর নামাজ পড়লো, পড়লো না? একটা র্যাব একটা মনে করে একটা ক্রস ফায়ার করে দিল, বা একটা একজনকে ঠাস করে মেরে দিল। তারপরে মদ টদও খাইলো, মদ টদ খেয়ে মনে করেন যে আবার নিজে সেইন মাইন্ডে আসলো, তারপর আবার নামাজ টামাজও পড়লো, তারপর আবার হজও করতে গেল। করতেছে জি। না? করতেছে, কেমনে করতেছে? এটা করতে পারে এভাবেই যে সে যদি দূরদৃষ্টিতে জিনিসটাকে দেখতে যায়, সে যদি ওভারঅল একটা সিনক্রোনাইজ করতে চায় তার
তার করা ঘটনাগুলা, তার যে সমস্ত ঘটনার সে ঘটাচ্ছে, এগুলাকে যদি তার লাইফের সাথে সে যদি ওভারঅল সিনক্রোনাইজ করতে চায়, একটা ব্রড দৃষ্টিকোণ থেকে যখন সে যদি দেখতে চায়, তখন সে কিন্তু একটা কন্ট্রাডিকশনে পড়ে যাবে এবং সে একটা ভার্টিগো ইফেক্টের মধ্যে পড়ে যাবে এবং সে পাগল হয়ে যাবে। সো এটার জন্য তার সেলফ ডিফেন্স মেকানিজম তার ভিতরে কাজ করা শুরু করে এবং সে তখন আর বেশি দূরদৃষ্টিতে তাকায়ই না। সে তখন তার দুনিয়াটাকে খুব ক্ষুদ্র বানায় ফেলে, সে আর তাকায়ই না বাইরে, ক্ষুদ্র বানায় ফেলে। এবং ক্ষুদ্র বানায় ফেলার জন্য সে কি করে, এটা এত ক্ষুদ্র বানায় ফেলে যে সে তখন শুধুমাত্র প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করে। তাকে যেটা করতে বলা হচ্ছে সেই অনুযায়ী সে কাজ করতেছে। সে ইনফ্যাক্ট আপনাকেও কনভিন্স করার চেষ্টা করবে যে এটাই ঠিক, ইটস এবং সেটা ওই ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে ইটস লাইক আমি খুবই অবাক হচ্ছি যে জাস্ট লাইক কোন একটা প্যারাসাইটিক ইফেক্টের কারণে এই মানুষটা আসলে একটা প্রেসক্রিপশন নিয়ে চলছে এবং একটা এজেন্ডাধারী মানুষ হচ্ছেন, এবং এট দ্য সেম টাইম সে তার কোম্পানির লোকজনকে সে রিক্রুট করার ট্রাই করতেছে। হ্যাঁ, হ্যাঁ। ইটস না, কারণ ফানি। ওটা তার প্রেসক্রিপশনের অংশ, যে সে হচ্ছে আপনাকে সে আপনাকে দাওয়াত দিবে, সে আপনাকে রিক্রুট করার চেষ্টা করবে এবং আপনাকে ওই প্রেসক্রিপশনের ভিতরে ঢুকানোর চেষ্টা করবে। এক্স্যাক্টলি, ইটস রিয়েলি ফানি, ইটস রিয়েলি ফানি। ঠিক আছে। সো এটা এটা সে করতে থাকবে এবং এটা ইটস এবং এভাবেই সে ইন্টারেস্টিং। হ্যাঁ। সো এটা কিন্তু এজেন্ডা, সে সে এভাবেই সে এজেন্ডা বাদিতে পরিণত হয়। আসলে পূর্ণতার খোঁজে, মানুষ ফুলফিলমেন্টের খোঁজে যখন মানুষ সোপর্দ করে ভুল জায়গায়, তখনই সে ইভেনচুয়ালি এজেন্ডাবাদী মানুষে পরিণত হয়। ওয়াও, দিস ইজ দ্য বেস্ট লাইন মেবি আই হ্যাভ এভার হার্ড। মেবি দিস ইজ দ্য বেস্ট লাইন। ওকে, তাহলে আপনি যে কথাটা বলেন এই কথাটা আরেকবার বলেন প্লিজ। আমি বলতেছি যে পূর্ণতার খোঁজে পূর্ণতার খোঁজে মানুষ যখন মানুষ যখন ভুল কোনো স্থানে নিজেকে ভুল সোপর্দ করে, স্থানে নিজেকে সোপর্দ করে, তখন সে একজন এজেন্ডাবাদী মানুষ হয়ে যায়। তখন সে এজেন্ডাবাদী মানুষ হয়ে যায়। পূর্ণতার খোঁজে পূর্ণতার খোঁজে যখন কোনো একজন মানুষ একটি ভুল স্থানে নিজেকে সোপর্দ করে, নিজেকে সাবমিট করে, তখন সে একজন এজেন্ডাধারী মানুষ হয়ে যায়। হ্যাঁ, এই এক্স্যাক্টলি। কথাটা আসলে আমি বলবো যে যারা অডিয়েন্স তাদের এই কথাটা আসলে মুখস্থ করে ফেলা উচিত এবং নিজের মধ্যে আত্মস্থ না, করা উচিত। না, না, এটা এটা একটা অবজারভেশন। এখন কথা ওকে। হচ্ছে যে আহ, তা এই জন্য আমি আমার পূর্ণতার জায়গাটা, আমি যখন, এই জন্য আমি খুব সাবধান থাকতে হবে যে আমি জি। কোথায় সাবমিট করবো নিজেকে। ওকে। সো আমি এমন কিছুতেই সাবমিট করতে চাই যেটা আসলে ও রিয়েলি অমনিপোটেন্ট অমনিশিয়েন্ট, সো এমন জি। কিছুতেই আমি রিয়েলি সাবমিট করতে চাই, এটা হচ্ছে জি। আমার জায়গা থেকে আমি করতেছি। জি। সো আইদার আপনি পূর্ণতাই খুঁজেন না, আপনি যদি কিছু বিশ্বাস না করেন বা করেন বা হোয়াট এভার ইট ইজ, আপনি পূর্ণতাই খুঁজতে যেন না, সেক্ষেত্রে আপনি কোনো কিছুই করলেন না, আপনি একটা ছাপোষা জীবন যাপন করেন, কিছুই করলেন না, সেটাও করতে জি। পারেন, কোনো হুম। সমস্যা নেই। বাট মানুষের টেন্ডেন্সি হচ্ছে পূর্ণতা খোঁজা, মানুষের ভিতরকে পোড়ায় তো, এক্সিস্টেন্সিয়াল কোশ্চেনটা কিন্তু মানুষকে পোড়ায়। এবং বিশেষ করে যারা চিন্তা করে তাদেরকে কিন্তু পোড়ায়, এবং সেই দহন থেকে মানুষ একটা পূর্ণতার খোঁজ পাওয়ার চেষ্টা করে। কেউ কেউ পায়, কেউ কেউ পায় না। কেউ কেউ যারা পায় না তারা মনে করেন যে এইটা করে, ওইটা করে, সেটা করে, আম, ওই করে, সে করে, অনেক অ্যাক্টিভিটি করতে থাকে আপনার, এটা লিখে, সেটা লিখে, ওই করে, সেই করে, এই এই সেই অনেক কিছু করতে থাকে এবং আহ, একটা কম্পিটিশন, একটা দৌড় ঝাঁপ, এটার মধ্যেই মানুষ তখন আটকায় যায় এবং সেটার ভিতরেই মানুষ তখন ওই তার পূর্ণতা তো খুঁজে পাচ্ছে না। সো এগুলাই এগুলাই করতে থাকে তখন। এটা এক ধরনের, এবং অনেক বুদ্ধিজীবী তাই করে, যে আপনার পূর্ণতাটা খুঁজতেছে, বাট আসলে তারা ওইটার ভিতরে আহ আহ মানে অনেক বুদ্ধিজীবী কিন্তু এমন আছে যে, যেমন মনে করেন যে তারা পূর্ণতার দহনে তারা ভুগতেছে, যেহেতু তারা চিন্তাশীল, সুতরাং তারা কিন্তু পূর্ণতা না পাইলে তাদের ভিতরে দহন হয়। এবং সেই দহনের কারণে তারা দেখা যায় যে একে ছোট করা, ওকে বড় করা, ওকে ছোট করা, এই করা, সেই করা, আবার এই করা, অনেক কিছু করার ভিতর দিয়ে তারা মনে করেন যে সামহাউ নিজেকে একটা দৌড়ের উপরে রাখে। আহ, আবার এমন বুদ্ধিজীবী আছে যারা মনে করেন যে সেই পূর্ণতার খোঁজে সোপর্দ করে কোনো কিছুতে নিজেকে। যে কোনো চিন্তাশীল ব্যক্তির, হ্যাঁ, মানে তার, সে হচ্ছে যে ইনস্টিংটিভলি সে যখন এক্সিস্টেন্সিয়াল কোশ্চেনের সম্মুখীন হচ্ছে, যে তখন সে কিন্তু অটোমেটিক পূর্ণতার খোঁজ করা শুরু করে, মানে ইনস্টিংটিভলি করে, সে অনেক সময় না বুঝেই এটা করা শুরু করে। এবং এই পূর্ণতাটা যেহেতু তার আসতেছে না, এই জন্য তার ভিতরে কিন্তু সবসময় একটা দহন হতে থাকে। সো এই দহনটা, এইটাকে সে
বিভিন্নভাবে নেভানোর চেষ্টা করে, কিন্তু নেভাতে পারে না, অনেক সময় পারে না। তো এর মধ্যে একটা শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা মনে করেন এই পূর্ণতার দহনে আপনার প্রচুর অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখে, কম্পিটিশন করে, আরেকজনকে খারাপ বলে, ভালো বলে, ইত্যাদি অনেক কিছু করতে থাকে। এবং উম, একটা একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা করে, এই করে সেই করে বহুত কিছু করতে থাকে। এইটা সবসময় সে দহনের মধ্যেই থাকে এবং দহনের মধ্যে থেকেই তার মৃত্যু হয়। এটা এরকম ভাবে হয়। আরেক শ্রেণীর বুদ্ধিজীবী থাকে যারা মনে করেন যে ওই পূর্ণতাটাকে পাওয়ার জন্য তারা কোনো একটা আইডিওলজির, অনেক সময় লেসার কোনো আইডিওলজির প্রতি তারা হচ্ছে যে নিজেকে সোপর্দ করে। এবং সেটা সোপর্দ করার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে সে যখন দূরদৃষ্টি দিয়ে দেখতে, ওই আইডিওলজি থ্রুতে যখন দেখতে চায়, তখন তার ভিতরে কন্ট্রাডিকশন তৈরি হওয়া শুরু করে। এবং সে তার ভিতরে তখন ওই কন্ট্রাডিকশন গুলোর কারণে তার যে ইফেক্টটা হয়, এটাকে আমি বলতেছি ভার্টিগো ইফেক্ট। ভার্টিগো এবং ইফেক্ট। হ্যাঁ, অনেকটা ভার্টিগো এফেক্টের মতন। এবং সে তখন যেটা করে যে নিজেকে তখন নিজের ব্রোডার যে পার্সপেক্টিভটা সেটাকে সে গুটায় আনে। গুটায় এনে সে করে কম্পার্টমেন্টালাইজ করে ফেলে। অর্থাৎ সে খুব দূরে দৃষ্টি আসলে মেলতে তখন আর পারে না। মানে আহ, সে তখন যেহেতু দূরদৃষ্টি মেলতে পারতেছে না, সুতরাং তাকে তখন একটা প্রেসক্রিপশনের ভিতর দিয়ে চলতে হয়, যেহেতু সে দূরদৃষ্টি মেলতে পারতেছে না। এবং সেই প্রেসক্রিপশনটা সে ফলো করতে থাকে, এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী সে আরেকজনকে রিক্রুট করতে থাকে। এবং এইটা, এবং সে যখন আরেকজনের সাথে কথা বলে, সে তখন আর আহ মানে সে তখন আর নিজের কথা বলে না, সে তখন ওই প্রেসক্রিপশনের কথাগুলাই বলে। এবং প্রেসক্রিপশনটাকে তার বুদ্ধিবৃত্তি সমস্ত জোর খাটায়, সমস্ত বুদ্ধিবৃত্তিটাকে যত রকম ভাবে পারে সেভাবে ইউজ করে ওই প্রেসক্রিপশনটাকেই সে সলভ করার ওইটাকেই সে হচ্ছে আহ, আহ, ওইটা ওই প্রেসক্রিপশনটা দিয়েই সলভ করার চেষ্টা করে। এবং ওই প্রেসক্রিপশনটা সে যখন ফলো করতেছে, করতে করতে সে যেটা হয়, যে যে ধরনের মানুষে পরিণত হয় সেটা হচ্ছে এজেন্ডাবাদী মানুষ। অর্থাৎ সে আপনার সাথে যখন কথা বলবে, সবসময় তার একটা এজেন্ডা থাকবে, এবং সেটা হচ্ছে সেই প্রেসক্রিপশন, এবং আপনাকে সে আরেকজন প্রেসক্রিপশন ধারী হিসাবে তার তৈরি করাটা তার উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তো এটা হচ্ছে সেকেন্ড টাইপের বুদ্ধিজীবী। এবং থার্ড টাইপের বুদ্ধিজীবী যে হচ্ছে মনে করেন যে আসলেই যে হচ্ছে আহ পূর্ণতার জন্য সে এমন কিছুতে সোপর্দ করছে যেটা হচ্ছে যে আহ এত ব্যাপক এবং বড় যে তার আসলে দূরদৃষ্টি মেলতে তার আর কোনো সমস্যা হয় না। তো এই তিন রকমের আমি বলতে চাচ্ছি। তো এর ভিতরে যেটা আমি বললাম যে পূর্ণতার আহ অভাবে যে দহনটা হয়, পূর্ণতা না পাওয়ার জন্য যে দহনটা হয়, সে এটাকে চিন্তাবিদরা এইভাবে মেটানোর, এই ওয়েতে মেটানোর, তখন তারা এই তিনটা ওয়ের দিকে তখন তারা আগায়। এটা ন্যাচারাল ইনস্টিংক্ট মানুষের। এই তো যেমন আমি আমি যদি একটু এক্সপান্ড করার চেষ্টা করি যে আপনার আসলে আমি দূরদৃষ্টি বলতে কি বোঝাচ্ছি, এই জায়গাটাতে যদি আসি, তাহলে একটা এক্সপানশন এরকম হতে পারে যে ফর এক্সাম্পল মনে করেন, এমন তো এমন অনেক তো কাল্ট আছে, তাই না, যারা মনে করে হচ্ছে যে সার্টেইন ওয়েতেই আপনি যদি ধর্ম পালন না করেন তাহলে আপনি আপনার নাজাত হবে না, এরকম মনে করে কিন্তু অনেক ইয়ে, যে সার্টেন ওয়েতেই আল্লাহকে পাওয়া যায় বা এরকম কিছু, বা সমর্পণটা একটা সার্টেন ওয়েতেই হতে হয়, এরকম মনে করে অনেকে। এবং এটাতে যেটা ঘটে, তাকে সে কিন্তু এই কোশ্চেনটার সম্মুখীন হতে চায় না যে তাহলে যার জন্ম এমন জায়গায় হয়েছে যেখানে সে ও ও যেভাবে মেসেজটা পাইছে সেভাবে মেসেজটা যদি সে না পেয়ে থাকে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তার জন্য কি হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু সে অ্যাভয়েড করে যায়। এই কোশ্চেন গুলাকে সে তখন ইয়ে করতে পারে না, সে তখন ওই তাদেরকে আধার করে দেওয়া শুরু করে। এবং এই কারণে সে কিন্তু মানে আদর করে দেওয়া শুরু করে, এবং এই কারণে সে তার স্কোপটাকে ব্রড করতে পারে না, ওদেরকে কিন্তু সে নিয়ে আসতে পারে না নিজের ভিতরে। সো ওদেরকে সে আনতে পারতো যদি আসলে সে আহ লেসার আইডিওলজির প্রতি সে যদি সাবমিটেড না হতো, সে যদি ব্রড হতো। অর্থাৎ হচ্ছে যে সে যদি আহ মানে তার ভিতরে যদি মানে সে যদি এমন বড় একটা আইডিওলজি এমন এমন বড় একটা অস্তিত্বের সাথে সে যদি নিজেকে সমর্পণ করতো, যেখানে মনে করেন সবার জন্য আসলে রহম আছে, সবার জন্য আপনার আহ রহমত আছে, সেই
আইডিওলজিতে যদি সোপর্দ করতো তাহলে হয়তোবা এই জিনিসটা হয়তোবা তার হতো না, জি তাই না? তো আহ এটা 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 কিন্তু হয়। এবং আহ, অনেকের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটছে যে খুব পার্টিকুলার একটা সেক্টের মধ্যে জন ঢুকে যায় জি এবং সে অন্যদেরকে আদার করে ফেলে। এবং সে তখন আসলে, সে যখন অন্যদের দিকে তাকায় তখন সে কিন্তু অন্যদের দিকে দেখতে পারে না, কারণ অন্যদের দিকে যখনই দেখতে চায় সে তখনই কন্ট্রাডিকশন ফিল করে, সে কোশ্চেনটার সম্মুখীনই হতে চায় না। সে তখন একদম প্রেসক্রিপশনাল করে ফেলে তার লাইফটাকে। সে প্রেসক্রিপশন মেনটেন করে চলবে, এই এই করবে, যখন কাউকে মারার দরকার মারবে, যখন তাকে এই করার দরকার ওই করবে। এই মানে এইভাবে এইভাবে চলবে। সে যখন ঘুষ খাওয়ার দরকার, যখন দুর্নীতি করা দরকার, যখন মানে এগুলা সবই করে সে হচ্ছে এজেন্ডার জন্য। তো এগুলো সবই সে করতে তখন রাজি, ওই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য। এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য সে আহ, মানে অনেক দূর যেতে, মানে অনেক খারাপ কাজ সে তখন করবে, এবং তখন ওটা তার ভিতরে অনুশোচনা তৈরি করবে না, বিকজ সে তার দৃষ্টিকে এত ছোট করে ফেলছে যেন কনফ্লিক্ট না হয়। তার পরিবারে সে তার মেয়েকে ছেলেকে ভালোবাসতেছে, এটার সাথে কনফ্লিক্ট করবে না যে সে আরেকটা আহ মেয়েকে সে যে বিক্রি করে দিচ্ছে। সো এরকম ব্যাপারটা যে আহ, ওই রকম ধরনের লাইফ লিড করতে হলে আপনি আসলে দূরের দিকে তাকাইতে পারবেন না, অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা ব্রড করতে পারবেন না। এই জন্য তখন তারা ক্ষুদ্র হয়ে আসে, তাদের প্রেসক্রিপশন ওয়াইজ তাদের চলতে হয়, এটা নেসেসারিলি তাদের করতে হয়, বিকজ আদারওয়াইজ তারা অপারেট করতে পারে না। এবং এটা, এবং এটার থ্রুতে আপনি বুঝতে পারবেন অনেকটাই যে যখনই দেখবেন কোনো একজনকে দাবি করতেছে যে সে তার সমর্পণের মাধ্যমে সে সবকিছু খুঁজে পাইছে, কিন্তু সে যদি প্রেসক্রিপশনাল ওয়েতে যদি দেখেন চলে, এবং সে যদি দেখেন যে তার মনের কথা সে বলতেছে না, সে একটা এজেন্ডা লুকায় কথা বলতেছে, একটা এজেন্ডাকে সার্ভ করতে চাচ্ছে সব সময়, সে তখনই ইয়েস, বুঝতে সে পারবেন। যখনই কথা বলে সে তখনই পার্টিকুলার কিছু রুলস রেগুলেশন অথবা কোনো পার্টিকুলার একটা কোন পার্টিকুলার একটা জিনিসের রেফারেন্সিং করে চলে। মানে ইটস লাইক তার যে একটা মতাদর্শ থাকতে পারে, তার নিজের যে একটা ইন্ট্রিনসিক কোন একটা পার্সপেক্টিভ থাকতে পারে, সেটার শরণাপন্ন না হয়ে রাদার দেন সে কোন একটা পার্টিকুলার প্রি বিল্ড প্রি বিল্ড অথবা অলরেডি অ্যাভেইলেবল কোন একটা মতাদর্শ অথবা কোন একটা কোন একটা এস্টাবলিশ থটকেই সে অলওয়েজ ফুয়েলিং করতে থাকে। হ্যাঁ, মানে হচ্ছে যে সে এস্টাবলিশ থটটা, বিং সেড দ্যাট এস্টাবলিশ থটটা ধরেন হচ্ছে ইজ এ লেসার থিং, ইজ এ কাল্ট, বা ইজ এ পলিটিক্যাল আইডিওলজি, যদি এরকম ইয়েস, কিছু একটা হয়ে থাকে, ইয়েস। তখন সেখান থেকে সে সেটার উপরে বেস করে যে যখন সে দুনিয়াটাকে সে যখন বিচার করে, তখন অটোমেটিক্যালি তাকে শ্রিঙ্ক হয়ে আসতে হয়, তার জগৎটাকে শ্রিঙ্ক করে ফেলতে হয়, সে কম্পার্টমেন্টালাইজ করে ফেলতে হয়। এবং সে তখন মনটাকে আর খুলতে পারে না, সে তখন দরদি হতে পারে না, তার দরদ শুধুমাত্র পার্টিকুলার সেক্টরের মধ্যে থেকে যায়, তার দরদ পরিব্যাপ্ত হয় না। জি তো এই আহ, জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট যে এটা বুঝতে পারা। তো এই জন্য আমরা যখন, মানে আমি মনে করি যে পূর্ণতার খোঁজে যখন আমরা বের হই বা বের হতে চাই, তখন আমাদেরকে আসলে সমর্পণ করতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, সমর্পণের ভিতরেই পূর্ণতা আছে। জি কিন্তু কিসে সমর্পণ করব, কোথায় সমর্পণ করব, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার ব্যাপারে সাবধান থাকতে হবে যে আমি সমর্পণ যখন করতেছি আমি একটা কাল্টে যেন সমর্পণ না করি, আমি যেন একটা আইডিওলজিতে সমর্পণ না করি। আমি যখন সমর্পণ করতেছি আমি যেন অনেক ব্যাপক কিছুতে সমর্পণ করি, ঠিক আছে, যে যেটার রহমত সব জায়গায় বিস্তৃত হয়ে যায়, ঠিক আছে। এখন মানুষ ভালো করছে খারাপ করছে সেটার কনসিকুয়েন্স কি হবে না হবে, এইটা তো আসলে আপনি যেই মনে করেন, এখন আপনি মনে করেন আমি মনে করেন আল্লাহ বিশ্বাস করি। এখন আল্লাহর আহ, বিধান অনুযায়ী আপনার যে খারাপ কাজ করছে তাকে আল্লাহ শাস্তি দিবে, যে ভালো কাজ করছে তাকে আল্লাহ বেহেশত দান করবে, এরকম তো অবশ্যই আমি মানি। তো এরকম মানি যেহেতু, সুতরাং এটা আমি তার উপরে ছেড়ে দিচ্ছি যে আল্লাহ আল্লাহ এটা বুঝবে এবং আল্লাহ সেটা করবে, সেটার মধ্যে ঠিক আছে। এবং কথা হচ্ছে যে রহমত তো আল্লাহ সে কারণে তো অন্য কারোর প্রতি
যে যার জন্ম অন্য জায়গায় হয়েছে, যেখানে সেই ইসলামের ছোঁয়া পায় নাই বা এরকম কিছু, তার প্রতি যে আল্লাহর রহমত নাই এরকম মনে করার কোনো কারণ নাই আসলে। বা তাকে যে আল্লাহ কোনোদিন, আমি মনে করি যে তাকে যে আল্লাহ কোনোদিন নাজাত দিবে না এরকম মনে করার কোনো কারণ নাই। আমি এরকম ধরনের মনে করি না, এই স্টাইলে আমি চিন্তা করি না। আমি একটা, জি। আপনি একটা মাযহাব বা একটা কিছু ফলো করতে পারেন আপনার সুবিধার জন্য, আপনি এটা মেনটেন করতে সহজ হয় আপনার জন্য, সেটা আপনি করেন। কিন্তু আপনি সমর্পণ করবেন না। মানে আমি বলতে চাচ্ছি আপনার সমর্পণটা যেন কোনো কাল্টের প্রতি, কোনো পলিটিক্যাল আইডিওলজির প্রতি যেন আপনার না হয়। সেটা একটা, এগুলা হচ্ছে টুলস, এগুলা দিয়ে আপনার বিভিন্ন মানে আপনিও পলিটিক্যাল হতে পারেন, আপনিও পলিটিক্স করতে পারেন, আপনিও মানে বিভিন্ন মানুষের সাথে আপনার কমিউনিকেশনের জন্য আপনি বিভিন্ন রকমের সংঘ সংগঠন অনেক কিছুই করতে পারেন। কিন্তু তার মানে এটা না যে আপনি সংঘে বা সংগঠনে আপনি সমর্পণ করে দিচ্ছেন নিজেকে, আপনার আপনার অস্তিত্বকে সমর্পণ করে দিচ্ছেন, সেটা না। আপনি এটাকে টুলস হিসাবে আপনার হয়তো বা আপনি ইউজ করলেন বা কি করলেন, যেটাই করেন না কেন, পলিটিক্স করলেন, যেটাই করেন না কেন, বাট আপনার সমর্পণ হতে হবে হায়ার কিছুতে, যেটা আসলে সমগ্র সমগ্র প্রাণীকে একটা রহমতের ছায়ার মধ্যে নিয়ে আসতে পারে। যেন আপনি যেন দূরের দিকে তাকালেও যেন তাদেরকে আপনি ইনক্লুড করে আনতে পারেন, সবাইকে যেন আপনি নিয়ে আসতে পারেন, সবাইকে যেন আপনি কন্ট্রাডিকশন ছাড়া দেখতে পারেন। এবং এটা করার এটা জন্য প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা দায়িত্ব বোধ থেকে, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দায়িত্ববোধ থেকেই তার আসলে নিজে থেকেই একটা সার্চ করা দরকার ইন সার্চ অফ দ্য গ্রেটনেস, ইন হ্যাঁ সার্চ হ্যাঁ অফ দ্য গ্রেটনেস, টু হ্যাঁ, সাবমিট সেটা ইট। সেটা সেটা আমি মনে করি এগুলো কিন্তু আমি পার্সোনাল জায়গা থেকে বলতেছি, দেখেন খেয়াল করেন। আবার এমনও হতে পারে যে এমন আমি মানুষ আপনার হতে সাথে এই পারে। ব্যাপারে একমত, আমি আপনার সাথে এই ব্যাপারে পুরোপুরি একমত, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এটাই মনে করি যে আমি তো আসলে পাঁচজন মানুষকে এই ব্যাপারটা ইনফ্লুয়েন্স করে বোঝানোর চাইতে আসলে কোনো একটা পার্টিকুলার মানুষ নিজে থেকে রিয়েলাইজ করে কার উচিত এটা আসলে সার্চ করা যায় আসলে গ্রেটনেস কোথায় আছে, এবং সেই গ্রেটনেস এর কাছে আমি সত্যিই, সেই পরম গ্রেটনেস এর কাছে আসলে আমি সাবমিশন করছি কিনা। এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের, একজন মানুষ হিসেবে তার এটা নৈতিক দায়িত্ব যে না, সে নৈতিক আসলে দায়িত্ব বলে কিছু নেই, আমরা এই ধরনের কোনো নৈতিক দায়িত্ব দিতে চাচ্ছি না, এটাও কিন্তু একটা আচ্ছা, ব্যাপার। কোনটা ওকে, নৈতিক সরি। দায়িত্ব কোনটা নৈতিক দায়িত্ব না, এগুলো আমরা কেউ কাউকে দিচ্ছি না। সে যারটা যারটা সে তারটাই বুঝবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আমার জায়গা থেকে বললাম কথাটা। এখন ওকে। কেউ এমন হতে পারে যার মনে করেন যে, এই ওয়েতে চিন্তাই করে না, যে মনে করেন ভাবতে পারে যে আমি কোনো কিছুতেই সমর্পণ করবো না, আসলে সমর্পণ বলে কিছু হয়ই না, এরকম ধরেন কেউ চিন্তা করলো। তো আচ্ছা, কেউ তাহলে যদি মনে আমি করে যেন, ওকে, আমি কেন এই জিনিসটাকে নৈতিক দায়িত্ব বলতে পারছি না? না, নৈতিক দায়িত্ব আপনি বলতে পারবেন না কারণ আপনি কারোর উপর ইম্পোজ করতে পারবেন না, এই যে। আমি ইম্পোজ আমি ইম্পোজ করতে পারছি না, ওকে ফাইন, বাট আমি তো অ্যাটলিস্ট আমার যে ধারণাটা আছে সেটাকে কি আমি এক্সপ্যান্ড করতে পারবো না? না, আপনি কথা বলতে পারবেন, এক্সপ্যান্ড করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন বলতেছেন এইটা হচ্ছে মানুষের নৈতিক দায়িত্ব, তখন আপনি কিন্তু একটা ডিফাইন্ড ওয়েতে সবাইকে নিয়ে আসার চেষ্টা করতেছেন, সেটা এরকম নাও হতে পারে। নৈতিক দায়িত্ব কি না, এটা আপনি আপনার জায়গা থেকে বুঝবেন। আপনার নৈতিক নৈতিক দায়িত্ব, দায়িত্ব কি মনে যে হয় নৈতিক আপনি নৈতিক সেটা দায়িত্ব সবাই পালন করেন। যেন পূর্ণতা খুঁজে পায়, পূর্ণতা খোঁজার জন্য মানুষ যেন গ্রেটনেস এর কাছে সার্ভ করে, সাবমিট করে, এটাই মানুষের নৈতিক দায়িত্ব। আমি এটা বলেছি হয়তো, ওকে, এটা মানুষের নৈতিক দায়িত্ব হয়তো বা না। ওকে ফাইন, আমাদের আমি এখানে আমাদের কারোর বলার কিছু নেই যে কোনটা কার নৈতিক দায়িত্ব। আমাদের বলার যেটা সেটা হচ্ছে যে, আমার বলার যেটা সেটা হচ্ছে যে মানুষের ভিতরে যে পূর্ণতার দহন হয়, এটা একটা জি। এটা একটা মানুষের বৈশিষ্ট্য। এবং সেই দহন থেকে কি করে, আমি এটা হচ্ছে আমার অবজারভেশন গুলো বলতেছি, তারপরে আমি বলতেছি হচ্ছে যে আমি কি পার্সোনালি মনে করি সেটা। আমি বলতেছি না যে সবাইকে এই কাজ করতে হবে, সবাই এই কাজ করবেও না, দ্যাটস ইট। সো ওটাকে আপনাকে একসেপ্ট করতে হবে, এই জিনিসগুলোকে একসেপ্ট করতে হবে যে না, সবাই এই কাজ করবে না, সবাই এইভাবে চলবে না, সবাই পূর্ণতার খোঁজে আহ একই গ্রেটনেসের দিকে যাবে না, সবাই পূর্ণতার খোঁজে আপনার আহ আহ কিছু যে আদৌ করবে এমন নাও হতে পারে। যে আপনার অনেকে থাকবে যে পূর্ণতার খোঁজে সে বেরোইছে, কিন্তু সে মনে করেন মনেই করে না যে কোথাও কোনো সমর্পণ সম্ভব। সে সমর্পণ ছাড়া পূর্ণতা খুঁজতেছে, তখন সে কোনোদিনই পাবে না। সে ওই দহনের মধ্যেই থাকবে, সে দহনের মধ্যেই সে, তার জন্ম দহনের মধ্যে, সে মৃত্যু দহনের মধ্যে, মানে এনিওয়ে, মানে সে দহনের মধ্যেই থাকবে। তো এই সো এখানে বেসিক্যালি আমার পয়েন্ট হচ্ছে যে
আইডেন্টিফাই করা যে মানুষ তার এক্সিস্টেন্সিয়াল প্রশ্নটাকে অ্যাড্রেস করতে পারে পূর্ণতা দিয়ে, এবং পূর্ণতা যতক্ষণ না তার সে অর্জন করতেছে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে দহন হতে থাকে, চিন্তাশীল যে কোনো মানুষ। এবং সেই দহন থেকে সে বিভিন্ন কাজকর্ম করে, এবং যে কাজকর্মগুলো করে তার মধ্যে আহ, একটা কারেক্ট ওয়ে হচ্ছে সমর্পণ। এবং সে সমর্পণ করতে যে আবার কোথায় সমর্পণ করবে, এখানেও একটা ইম্পর্টেন্ট ইস্যু কাজ করে। রাইট জায়গায় সমর্পণ করলে পূর্ণতার সন্ধান সে পাবে, আর রং জায়গায় সমর্পণ করলে সে ভার্টিগো ইফেক্টের কারণে সে সংকুচিত হয়ে যাবে, সে তখন প্রেসক্রিপশনাল ম্যান কিংবা এজেন্ডাবাদী মানুষে পরিণত হবে। আর যদি সে সঠিক জায়গায় সমর্পণ করে তাহলে কি হবে? প্রেসক্রিপশনাল ম্যান হবে না। এটা এটা লিটমাস টেস্টের মতো। যদি সে প্রেসক্রিপশন ধারী কোনো মানুষ না হয় তাহলে কি হবে? মানে যে সমর্পণও করে নাই প্রেসক্রিপশনধারী মানুষ না, এরকম? যে সমর্পণ করেছে এবং সে সত্যি যে সমর্পণ করেছে এবং সে সঠিক পাত্রে সমর্পণ করেছে, সঠিক জায়গায় সমর্পণ মানে করেছে, তখন সে মনে তার করতেছে, হ্যাঁ, ফিলিংসটা কি হবে? ওয়েল, সে তখন ফুলফিলমেন্টের স্বাদ পাওয়া শুরু করবে একটু 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 করে। বিষয়গুলো অনেক আপেক্ষিক। আমরা আসলে অনেক কিছু, বেশ কিছু জিনিস নিয়ে আসলে মানে না, এটা তো কম্পারেটিভ। এটা এটা আসলে দেখেন, পূর্ণতার স্বাদ সে কিভাবে পাবে, এটা হুম। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবে। সেই জায়গায় যদি আমরা যেতে চাই তাহলে এটা আরো অনেক বড় দিক, বড় জায়গায় যখন চলে আসে তখন হচ্ছে যে আপনি কি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে পূর্ণতার স্বাদগুলো পেতে থাকবেন, সেই হুম। ধরনের ব্যাপারগুলো চলে আসবে। এটা লজিকের জায়গা না, এইটা অ্যানালাইসিসের জায়গা না, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জায়গা। সেইটা নিয়ে কথা বলার কিছু নাই। আচ্ছা, বাট এট দ্য সেম টাইম এটার ইম্পর্টেন্স যে আসলে বেসিক্যালি আমরা এই টোটাল আলোচনা আসলে বেসিক্যালি কোন কার কাছে আসলে সাবমিট করা উচিত অথবা কার কাছে সাবমিট করা উচিত না, এটা আসলে আমরা কোনো প্রেসক্রিপশন খুঁজে দিইনি অথবা কোনো প্রেসক্রিপশন বানিয়ে দিইনি যে না অমুকের কাছে সাবমিশন করা উচিত, তমুকের কাছে সাবমিশন করা উচিত না। এটা আমরা আসলে করিনি। তবে এখানে জাস্ট একটা অ্যানালাইসিস করা হয়েছে যে সাবমিশন করলে কিরকম, সাবমিশন করা করলে কার কাছে করা উচিত। আপনি কি এটাই বলতে চাচ্ছেন? ব্যাপারটা কি এরকম? না, মানে আমি দেখাতে চাচ্ছি যে করলে কি হয়। করলে কি হয়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সরি, মানে করলে করলে কি কি হয়। হয়, করলে আমি কি বলতে হয়, চাচ্ছি করলে কি হয়। কার কাছে আমি করা উচিত কিন্তু অথবা কার কাছে করা উচিত এগুলো না, আমি এটা কোনো বলা কিছু হচ্ছে না। বলতেছি না, এটা আমি বলা কোনো হচ্ছে না, কিছু এটা বলতেছি না বলা এগুলা। হচ্ছে না। আমি জি। কি করছি সেটা আমি বলতে পারি, এবং হুম। করলে কি হয় এটা সম্পর্কে আমি কিছু কথা বলতে পারি। হুম। হুম। ঠিক আছে, এখন কিন্তু আমি উচিত কি কি এটা করছি? বলা হচ্ছে না। না, কোনো কিছু উচিত নিয়ে আমরা কথা বলতেছি না। উচিত কি এটা নিয়ে কথা বলা হচ্ছে না। রাইট, বিকজ এটা অ্যানালিসিসের জায়গা, এটা এক্সপিরিয়েন্সের জায়গা নিয়ে আমরা কিন্তু আলোচনা করতেছি না। এক্সপিরিয়েন্সের জায়গাটা আমি বাদ রাখতেছি এখানে জি। কমপ্লিটলি। হুম। এখানে অ্যানালাইসিস অংশটাই এখানে মেইন। সো অ্যানালাইসিস করে আমি দেখাচ্ছি যে আসলে মানুষের যে দহনটা হয় এটা পূর্ণতার দহন, চিন্তাবিদের যে দহনটা হয়, এবং সেই দহন থেকে কি করে সে, এবং এবং সে যে আহ, বিভিন্ন জায়গায় সমর্পণ করতে যে যদি ইনকারেক্ট জায়গায় সমর্পণ করা শুরু করে তখন তার কি ঘটে, সে কি ধরনের মানুষে পরিণত হয়, সেটা আমি দেখাচ্ছি। সো এগুলো আইডেন্টিফাই করাটা, আম, বা এটা বুঝতে পারার ভিতরে একটা সৌন্দর্য আছে, বা এটা বুঝতে পারার ভিতরে একটা উম, হিকমত আছে। যে হ্যাঁ, আমি এটা এটা বুঝতে পারলাম, আমি এই ধরনের আচরণগুলো দেখলাম তখন বুঝতে পারবো যে এটা তার ভিতরে এই জিনিসটা ল্যাক করতেছে। সে অ্যাকচুয়ালি সে এরকম কেন করতেছে, এরকম এটা সে জন্ম থেকে তো এরকম না, সে এমন হয়ে গেছে কেন? সে এমন হয়ে গেছে বিকজ সে প্রেসক্রিপশন ম্যান হয়ে গেছে, বিকজ সে আসলে যেটাতে সমর্পণ করছে সেটা আসলে ফ্লড জায়গা। ফলে সে যখন ওকে। ওটা দিয়ে সে তখন জি। আমি আপনার ফ্লোরটা কেড়ে নিলাম। সরি ফর দ্য ইন্টারাপশন, বাট আমি মানে ভাইয়া যে কথাটা বলছিলেন, ভাইয়া আপনি যে কথাগুলো বলছিলেন সেটা আমার মাথায় এটাই আসলে খেলছিল। সেটা হচ্ছে যে একদম শুরু থেকে যখন আমরা কথা বলা শুরু করেছিলাম সেই মোমেন্টে আসলে আমরা কথা বলছিলাম যে রহিম কোন একটা কাজ করেছে, করিম এবং সগির সেটা নিয়ে আলাপ আলোচনা করছিল। সগির করিমকে জিজ্ঞাসা করেছে যে রহিম অমুক কাজটা কেন করেছে। তো সগির বলেছে যে হ্যাঁ রহিম হয়তোবা এই কাজটা এই কারণে করেছে। তো ওইখান থেকে আসলে আমাদের যে আলাপ আলোচনাটা শুরু হয়েছিল, এখন সেটা আসলে এন্ড পয়েন্টটা আসলে এখানে এসে জোড়া লাগছে এইটাই যে মানে ব্যাপারটা কি এরকম যে ফর এক্সাম্পল কোন একটা মানুষ হয়তোবা মানে সে আসলে একটা
তার মধ্যে যে একটা চেঞ্জ এসেছে, তার মধ্যে যে একটা, তার কোন একটা পার্টিকুলার বিহেভিয়ার অথবা কোন একটা অ্যাটিটিউডটাকে যে আমরা আসলে যখন ডিফাইন করার চেষ্টা করছি, তখন সেই ডেফিনেশনটার জন্যই কি আসলে এই পূর্ণতা খোঁজটা দরকার? ব্যাপারটা কি এরকম? না, এরকম মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে ডেফিনিশনের জন্য আমাদের কোনো কিছুর দরকার নেই। তার মানুষের, চিন্তাশীল মানুষের বিহেভিয়ার প্যাটার্ন দেখে সে আসলে জি, কিসের মধ্যে দিয়ে গেছে এইটাকে ডিটেক্ট করতে পারার অ্যানালিটিক জায়গাটা আমি এখানে উন্মোচন করার চেষ্টা করছি। দ্যাটস ইট। কথাটা প্লিজ আর দুইবার বলবেন প্লিজ। মানে মানুষ, যারা পূর্ণতার দহনে যে সমস্ত চিন্তাশীল মানুষরা ভুগছে, তারা পরবর্তীতে তাদের মানে কি কারণে তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে বা তার সে একটা পার্টিকুলার ফর্ম নিচ্ছে বা পার্টিকুলার ওয়েতে সে বিহেভ করতেছে, এইটার অ্যানালিটিক যে জায়গাটা, এইটাকে আমি উন্মোচন করতেছি। ঠিক আছে? অর্থাৎ একটা মানুষ তার বিহেভিয়ারটাকে, মানে সে যখন পূর্ণতার দহনে সে যখন বিভিন্ন কিছু চেষ্টা করতেছে, সেখান থেকে তার কি কি ধরনের বিহেভিয়ার আসতে পারে এটাকে অ্যানালাইসিস করলাম। এবং এবং দেখালাম যে আসলে আহ, দহনটা কিসে। প্রথমে আমি দেখালাম যে দহনটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল জায়গা থেকেই তার দহনটা হয় পূর্ণতার। এবং তারপরে দেখালাম যে এই পূর্ণতার দহনটাকে সে বিভিন্ন ওয়েতে ফুলফিল করার চেষ্টা করে, এবং করতে যে সে যে ধরনের জায়গায় সে নিজেকে পুট করবে, তার সমর্পণ করবে, সেটা অনুযায়ী তার বিহেভিয়ারটা শেপ করে। জি, আমি বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু আমি এটা বোঝাতে পারছি না যে বিষয়টা আমি বুঝতে পেরেছি। তবে জিনিসগুলোর বেশ কিছু পয়েন্টস আছে, পয়েন্টস গুলোর মধ্যে একটু কানেকশন দিয়ে জিনিসটাকে এখন একটু অ্যাবজর্ব করতে একটু টাইম লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার, যেহেতু কনসেপ্ট গুলো আমার কাছে পুরোটাই একদম নতুন। আমি কখনো আসলে এরকমটা আমার মাথার মধ্যে কখনোই আসে নাই, আমার চিন্তা জগতের মধ্যে কখনোই আসে নাই। এই কারণে এই জিনিসটা একটু ধরতে আমার মধ্যে একটা ইনটিউশন গ্রো করতে একটু সময় লাগতে পারে, এটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। তো আমরা সেই শুরু থেকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব চালিয়ে গেছি। আহ বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি: পূর্ণতার যে দহন, এবং নিজের কাছে যখন নিজে একটা কোশ্চেন করি যে এই কোনো একটা কাজ কেন করেছি, আমি আমার নিজের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে আমি এই কাজটা কেন করেছি, সেই প্রশ্নের উত্তরে আমি আমার নিজেকে বলছি যে আমি এই কাজটা করেছি। আহ আমি আমি নিজেকে বলছি এই কাজটা করেছি, আমি এই কাজটা এই কারণে করতে চাই কারণ আমি একটা ফুলফিলমেন্ট চাই। হুম। এবং সেই ফুলফিলমেন্ট আমি চাই, ফুলফিলমেন্ট আমি কেন চাই, কারণ ফুলফিলমেন্ট আমি কেন চাই, কারণ এটা আমার এক্সিস্টেন্সিয়াল একটা ইনস্টিংক্ট। তো হুম। একটা এক্সিস্টেন্সিয়াল ইনস্টিংক্ট। তো এইটার উপর বেসিস করে আমরা বেশ কিছু স্কিম এনেছিলাম। আরাম পাওয়ার একটা স্কিম, তারপর আহ বেশ কয়েকটা স্কিম। তো কোন স্কিমই আসলে সাকসেসফুলি এবং ফ্ললেসলি, কোন স্কিমই আসলে ফ্ললেসলি আসলে আমাদেরকে ফুলফিলমেন্ট পর্যন্ত পৌঁছায় দেয়নি। কোন স্কিমই আমাদেরকে আহ আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে কোন স্কিমই আমাদেরকে ফুলফিলমেন্ট পর্যন্ত পৌঁছে দিতে পারেনি। এর কারণটা হচ্ছে যে আমরা প্রতি ক্ষেত্রেই আসলে কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে আসলে মহাবিশ্বকে আমরা কিছু দিতেও পারি না, এবং মহাবিশ্ব থেকে আমরা কিছু নিতেও পারি না, বিকজ সবকিছুই নশ্বর। এবং আসলে আমি কোনো কিছু যখনই কন্ট্রোল করতে যেতে চাই, আসলে আমি যখনই আসলে আহ এই ব্যাপারগুলোতে কন্ট্রোল করতে যেতে চাচ্ছি, তখন আসলে লিটারালি আমি আসলে এট দি এন্ড অফ দ্য ডে আমি আসলে ইনটু দ্য ডিপ, আমি আসলে কন্ট্রোল করতে পারছি না। এবং আমি আসলে আমার কোনো আমি কিছু দিতে পারতেছি না। এবং তো তাহলে আমার আলটিমেট ফুলফিলমেন্টটা কিভাবে আসলে অর্জন করা যাবে? এবং মানুষ যে অলওয়েজ একটা দহনে থাকে, যে একটা পূর্ণতা পাওয়ার যে একটা দহন চলে মানুষের মনের মধ্যে। তো সেই দহন দহন মানুষ খুঁজতে থাকে যে হ্যাঁ, ফুলফিলমেন্টটা কিভাবে আসবে এবং
সে এই ফুলফিলমেন্টের খোঁজে সে যদি কখনো কোনো জায়গায় সাবমিশন করে, এবং হ্যাঁ আমরা এর মধ্যে এটাও দেখিয়েছি যে কন্ট্রোল যেহেতু করতে পারছি না, সো ইউনিভার্সকে আমরা কিছুই দিতে পারছি না, সো একমাত্র আমি, আমার একটাই অপশন আছে, আমার হাতে একটাই অপশন আছে, সেটা হচ্ছে সাবমিশন করা। আমার হাতে একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে হুম, সাবমিশন করা। সাবমিশন করা বাদে আমার হাতে আর কোনো ওয়ে নাই যেটার মাধ্যমে আসলে আমি ফুলফিলমেন্টে পৌঁছাতে পারি। হুম, আমি কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোল করার মতন আমার কোনো কন্ট্রোল করার মতন কোনো অ্যাবিলিটি নেই, তো আমার একটাই ওয়ে আছে, সেটা সাবমিশন করতে হবে। তো সাবমিশন করলে আমি ফুলফিলমেন্টে পৌঁছে যাব, তাহলে আমি আমার পূর্ণতার পাওয়ার যে দহনটা আমার মধ্যে, যেই আহ যেই যেই ইনফ্লামেশনটা হচ্ছে নিজের মধ্যে, তার কারণে আমি একটা জায়গায় সাবমিশন করলাম, কিন্তু আমি সাবমিশন করলে আমার আসলে ফিলিংসটা যে কিরকম হতে পারে, সেটাই জাস্ট হচ্ছে আমরা এখানে আসলে একটা একটা অ্যানালজি আসলে আমরা এখানে দাঁড় করাতে পেরেছি, যে একটা সাবমিশন এরকম হলে সেক্ষেত্রে আমরা আসলে আমাদের দহনটা, আমাদের আমাদের কিরকম একটা বিহেভিয়ার আসবে, অথবা মানুষ কিভাবে বিহেভিয়ার করে, অথবা একটা মানে আহ সঠিকভাবে সে যদি সাবমিশনটা করে, তাহলে সঠিক পাত্রে যদি সাবমিশনটা করে, তাহলে সেক্ষেত্রে তার আউটপুটটা আসলে কিরকম হয়, এটাই আমরা দেখিয়েছি। এবং যদি ভুল কখনো মানুষ যদি ভুল কিছু প্রতি যদি মানুষ যদি একটা সাবমিশন করে, তাহলে সেক্ষেত্রে সে যে একজন এজেন্ডাধারী মানুষ হয়ে যায়, অথবা সে যে খুবই, হুম, তার জগৎটা যে খুবই ক্ষুদ্র হয়ে যায়, এবং সে যে হুম, খুব বেশি প্রেসক্রিপশন মেনে তার লাইফটাকে মেনটেন করার ট্রাই করে, এবং সে যে অনেক বেশি কম্পার্টমেন্টালাইজেশন করে ফেলে তার জীবনটাকে, এটাও আমরা দেখিয়েছি। কারণ সাবমিশন যেহেতু করছি, সঠিক পাত্রে সাবমিশন করছি নাকি ভুল পাত্রে সাবমিশন করছি, এটার উপর বেসিস করে আসলে মানুষের টাইপ হয়ে যায়। মানুষ এজেন্ডাধারী হয়ে যায়, অথবা মানুষ উদার হয়ে যায়। উদার হয়ে যায়। মানুষ হুম, এজেন্ডাধারী হয়ে যায়, অথবা মানুষ উদার হয়ে যায়। এবং কোনটা করা উচিত কোনটা করা অনুচিত, এটা নিয়ে কখনোই এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে না। এই ভিডিওর মূল উদ্দেশ্য কখনোই এটা না, বক্তার মূল উদ্দেশ্য, সূত্রধরের মূল উদ্দেশ্য এটা না যে এটা করা উচিত ওটা করা উচিত না, এরকম কোনো কিছু গাইডলাইন্স রিলেটেড ভিডিও এটা না। কোনটা করলে কি হতে পারে সেটা হচ্ছে জাস্ট এই ভিডিওতে বলা হয়েছে, এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে হ্যাঁ এটা করলে এটা হতে পারে, আর এটা করলে এটা হতে পারে। সঠিক হুম। পাত্রে যদি সাবমিশন করা হয় তাহলে এটা হবে, আর ভুল পাত্রে সাবমিশন করলে এটা হবে। তো আমি কি আমি কি সামারিটা করতে পেরেছি? আমি কি মানে সারাংশটা দাঁড় করাতে পেরেছি কিনা? আপনি জাস্ট একটু আমাকে একটু এটা একটু বলেন। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি খুব সুন্দরভাবে ব্যাপারটা ধরতে পেরেছেন। এবং আমি এত এইসব কিছু দিয়ে আসলে এই কনক্লুশনে আমি পৌঁছাতে চাইছি আপনি যেটা বললেন, যে আসলে এবং আমি মানুষের যে স্বভাব টেন্ডেন্সি এগুলাকেও আমি এই সাবমিশনের সাথে কিভাবে রিলেটেড সেটাকে আমি দেখাতে চাইছি, যে সাবমিশন কিভাবে মানুষের স্বভাবটাকে চেঞ্জ করতে পারে। তো হ্যাঁ, মোটামুটি এটাই আমি বলতে চাইছি, বলতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে যদি কোনো কিছু ইন্টারেস্টিং যদি কিছু মনে হয় আপনার, যে মানে এটা নিয়ে পন্ডার করার আছে, অবশ্যই মানে সেক্ষেত্রে আহ, এটা আমি সেক্ষেত্রে আমি মনে করবো আমি সফল। আমি আহ আমি জাস্ট একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইট ওয়াজ রিয়েলি 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 মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, এটা আমার মনে হয় যে আপনি মানে এটা সবার ভিতরে এই জিনিসটা কাজ করে, এই জন্য আপনার মনে হচ্ছে যে জিনিসটা আসলে আহ, আপনি রেজোনেট করতে পারতেছেন। বাট এই জিনিসটা আসলে সবার মধ্যেই কোনো না কোনো ভাবে কাজ করে, এই ব্যাপারে উপলব্ধি সবার ভিতরেই কোনো না কোনো ফর্মে আছে। আমি এর আগেও একটা পডকাস্টে বুঝাইছি, অধরা বলে একটা আমি একটা পার্ট মানে একটা এপিসোডে আমি বলছি আপনাকে যে এটা আসলে আমাদের ভিতরে কিন্তু অলরেডি এক্সিস্ট করে এই উপলব্ধিটা। এটা জাস্ট ট্রান্সলেটেড কোনো ভাষায় হয়তো আপনি শোনেননি, এই জন্য আপনি মনে হচ্ছে যে এটা নতুন কিছু শুনতেছেন, কিন্তু আসলে কিন্তু জিনিসটার উপলব্ধি আপনার ভিতরে আছে এবং সবার ভিতরেই আছে। আহ, এটাই মনে করি। জি, আমি আমার বক্তব্য আর লেংদি করব না, তবে আমি আবারও সেই কমেন্টটা আরেকবার পড়তে চাই। আপনি কি অনুমতি দিবেন আমাকে? শিওর আপনি। আহ পুকুরের ওই পার, ওকে, পুকুরের ওই পার সৈয়দ বাড়ি, ওইখানে আজান দিতেছে কেউ,
খাইগো বাড়ির পোলা সেই আজান এই পারে বইয়া শুনতেছে, সন্ধ্যা হয় হয়, পুকুরের পানির ওপর ছোপ ছোপ আন্ধার। আহ এই কমেন্টের রিপ্লাই হিসেবে মেহেদী হাসান ভাইয়া লিখেছেন, এমন ক্ষণে যেন ওই পার এই পার ওই পারের পর্দা উঠে যায় বাহে, নামাজে দাঁড়ায় সরাসরি মোলাকাত হয়, আহা অমৃত সুধা। আমার কাছে এই কমেন্টটা, ইটস, আমি আর কিছু বলে বোঝাতে পারছি না। আই বিং আ লিটল বিট চাইল্ডিশ, আই এম সরি ফর দ্যাট। আমরা আমাদের আলোচনার শেষে পৌঁছে গেছি। পূর্ণতা শিরোনামে যে আলোচনা চলছিল, আলোচনার সূত্রধর ছিলেন মেহেদী হাসান ভাইয়া। আহ, তিনটা পর্বের আলোচনা, তিন পর্বে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, এবং এটাই শেষ পর্ব, তৃতীয় শেষ পর্ব এটাই। এই পর্বের মাধ্যমে আমাদের এই পূর্ণতা শীর্ষক আলোচনা এখানেই সমাপ্তি ঘটছে। এই লেখাটি ভাইয়া তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন 31শে আগস্ট 2020 সাল। এবং আমরা আজকে অনেক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেটা আসলে আমরা এটার সাথে আসলে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা, আমি একটু কানেকশন পাচ্ছি, বেশ খানিকটা কানেকশন পাচ্ছি। সেটা হচ্ছে অধরা শীর্ষক যে আমরা আলোচনাটা করেছিলাম, যে আলাপটা ছিল অধরা, সেটার সাথে আমি অনেক বেশি রেজোনেট করতে পারছি, খুব খুব রেজোনেট করতে পারছি। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভাই, আপনার কি কিছু বলার আছে? না, ঠিক আছে, এটাই। থ্যাংক ইউ। ওকে। তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের এই পর্ব, আমাদের এই পূর্ণতা শীর্ষক আলাপ এখানেই সমাপ্তি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং দেখা হবে নতুন অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।